Okay, so first I will answer your queries. কুইজ নিয়ে তোমাদের কি কোশ্চেন ছিল না, বলো এক এক করে বলো। স্যার লাস্ট কোয়েশ্চেনটা, তো লাস্ট কোশ্চেন কি ছিল আমারই মনে নেই। হ্যাঁ, কি মানে কোয়েরিজ বলো। এই যে মানে ফিভার, মানে আমি কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি বুঝি নাই। আচ্ছা, পুরো কোশ্চেনটাই বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ। ওকে, জাস্ট 1 সেকেন্ড, কোশ্চেন দেখিনি। কোশ্চেনটা দাও। কচ পস্টুলেট ছিল একটা, আচ্ছা, কোর্স কোশ্চেন ছিল। মডিফাই যেটা। ওকে, দাঁড়াও, আমার আবার কোশ্চেন মনে থাকে না তো, দেখিনি। Somehow my laptop became very slow. Okay. আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনটা ছিল, আই মিন ইন কোয়েশ্চেন নাম্বার 4, fewer copies of the nucleic acid sequence of a putative pathogen can be found in the tissue without disease in a healthy person. Why? হ্যাঁ, মানে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে কোষ পোস্টুলেট অনুযায়ী হেলদি হোস্টে কোনো প্যাথোজেন থাকা যাবে না, এটা কোষ পোস্টুলেট। কিন্তু আমরা হচ্ছে কোষ পোস্টুলেটের একটা লিমিটেশন দেখেছি যে তোমার হেলদি হোস্টেও কিছু থাকতে পারে, মানে আইদার হেলদি হোস্টে থাকবে না, থাকা উচিত না, কিন্তু তারপরে হেলদি হোস্টে কিছু প্যাথোজেন থাকতে পারে। ওকে, ইন রিয়েলিটি। তো কোয়েশ্চেনটা ছিল ওইটা যে কেন হেলদি হোস্টে কিছু যে প্যাথোজেন থাকতে পারে। এর কারণ হচ্ছে ডিজিজ হওয়ার ক্ষেত্রে, আমরা একটা ক্লাসে আমি বলেছিলাম না যে ধরো উই গট ইনফেক্টেড বাই এ প্যাথোজেন, মানে আমাদের শরীরে কোনো একটা প্যাথোজেন ঢুকে গেল। ওকে, তারপরে সাথে সাথেই কিন্তু আমরা অসুস্থ হই না বা সবাই অসুস্থ হয় না। এটা কিন্তু দেখা যায় যে মেনি পিপল ক্যান গেট ইনফেক্টেড, ইনফেক্টেড না বলে বলি এক্সপোজড। ওকে, এক্সপোজড, মেনি পিপল ক্যান গেট এক্সপোজড বাই এ সেম প্যাথোজেন, বাট অল অফ দেম উইল নট গেট সিক। ঠিক আছে, মানে একটা প্যাথোজেন কিন্তু অনেকের মধ্যেই চলে যেতে পারে, কিন্তু সবাই কিন্তু অসুস্থ হয়ে যায় না। এর কারণ হচ্ছে অসুস্থ হওয়ার বেশ কিছু ফ্যাক্টরস এখানে ইনভলভ অসুস্থ হওয়ার ক্ষেত্রে। একটা ফ্যাক্টরস হচ্ছে যে ধরো ইমিউন সিস্টেম। হোস্টদের ইমিউন সিস্টেম আমরা জানি কি, এটা কিন্তু ভ্যারি করে এক একটা পার্সনে। আমি যদি মানুষের কথা চিন্তা করি, এক একজন মানুষের কিন্তু বডি ইমিউন সিস্টেম এক এক রকম। কারোর ইমিউন সিস্টেম কিছুটা স্ট্রং, কারোর ইমিউন সিস্টেম হচ্ছে উইক। ঠিক আছে, সো এই জন্য দেখা যায় যে ইভেন হেলদি হোস্টের টিস্যুতে কিছু প্যাথোজেন থাকতে পারে, কিন্তু সে হয়তো বা অসুস্থ না আর কি, কারণ তার ইমিউন সিস্টেম ইজ ক্যাপাবল এনাফ টু ফাইট এগেইনস্ট দ্য প্যাথোজেন। ওকে, এইটা একটা কারণ। আরেকটা কারণ আছে, ইমিউন সিস্টেম একটা কারণ, হোস্টের ইমিউন সিস্টেম। আরেকটা কারণ হচ্ছে একটা প্যাথোজেন যখন কাউকে ইনফেক্ট করে, মানে তার সাথে সাথে কিন্তু সে অসুস্থ হয়ে যায় না। আমরা জানি যে অসুস্থ হতে একটা সময় লাগে। যেমন কোভিড-19 এর ক্ষেত্রে সময়টা লাগে হচ্ছে অ্যারাউন্ড 14 days অন অ্যান এভারেজ। হ্যাঁ, এটা কমও লাগতে পারে। 14 days মানে যে মানে সবার ক্ষেত্রে 14 days লাগবে ব্যাপারটা এরকম না, কারোর ক্ষেত্রে কম লাগতে পারে, কারোর ক্ষেত্রে বেশি লাগতে পারে। আবার এক এক ডিজিজের ক্ষেত্রে এক এক রকম হয়। কিছু কিছু ডিজিজ আছে ধরো একদিন পরেই হয়ে যাবে, হ্যাঁ, যে এক্সপোজড হওয়ার পরে একদিন পরেই পার্সন অসুস্থ হয়ে যাবে। কিছু ডিজিজ আছে 10 বছরও লাগে। যেমন এইডস এর ক্ষেত্রে আফটার সামওয়ান get exposed by or get infected by HIV virus, it usually take on an average 10 years to develop the AIDS. হ্যাঁ, তো এটা একদিনও হতে পারে, 10 বছরও হতে পারে, আরো কম সময় হতে পারে। তো ধরো এখন কোভিড-19 এর কথাই বলি, যে সামওয়ান গট ইনফেক্টেড বাই কোভিড-19, হ্যাঁ, তার বডিতে গেছে কোভিড-19, সে তো তখন অসুস্থ হয়নি। তুমি ওই সময় যদি সেই পার্সন থেকে স্যাম্পল কালেক্ট করো, স্যাম্পল কালেক্ট করে যদি টেস্ট করো, তুমি কিন্তু তার স্যাম্পলে, মানে এখানে টিস্যু বলতে ধরো ওই স্যাম্পলটাই বোঝাচ্ছি, হ্যাঁ, যে তার টিস্যুতে বা স্যাম্পলে কিন্তু তুমি কোভিড-19 ভাইরাসটা পাবা, কিন্তু সে কিন্তু তখনও অসুস্থ না। ওকে, তো বেসিক্যালি এই দুইটাই হচ্ছে ফ্যাক্ট। এক হচ্ছে টাইমিংটা, আমরা কোন সময় স্যাম্পলটা কালেক্ট করতেছি। ওকে, তো দেখা যাবে যে হয়তো সে এখনো হেলদি, বাট গট ইনফেক্টেড বাই দ্য প্যাথোজেন, বাট স্টিল নাও হেলদি। সো তার স্যাম্পল টেস্ট করলে আমরা হচ্ছে ওই সময় যদিও সে অসুস্থ না, বাট উইল গেট দ্য প্যাথোজেন ইন দেয়ার বডি অর দ্য টিস্যু। আরেকটা হচ্ছে ইমিউন সিস্টেম, যে কারো বডিতে প্যাথোজেন থাকতে পারে, কিন্তু বিকজ অফ দেয়ার ইমিউন সিস্টেম দে আর নট সিক। বেসিক্যালি এই দুইটাই ফ্যাক্টর আর কি, কারণ বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ।
ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন কুইজ থেকে? স্যার ফার্স্ট স্যার কোয়েশ্চেন যেটা ফার্স্ট ছিল কোশ্চেনটা ওটাতে অনেকে ডিসএগ্রি অনেকে অ্যাগ্রি দিয়েছে, তো এটা নিয়ে যদি একটু ক্লিয়ারলি ওটা প্রথম কোশ্চেনটা, সিঙ্গেল টাইপ অফ ভাইরাস ক্যান হ্যাভ বোথ ডিএনএ এন্ড আরএনএ। স্যার। ইয়েস আচ্ছা, স্যার। একটা সিঙ্গেল ভাইরাসের কখনোই দুইটা থাকতে পারে না জেনেটিক এলিমেন্ট হিসেবে। ওকে, জেনেটিক এলিমেন্ট যে কোনো অর্গানিজমের শুধুমাত্র একটাই হবে, আইদার ডিএনএ অর আরএনএ। বাট ফ্যাক্ট হচ্ছে বেসিক্যালি সবারই ডিএনএ। ওকে, ধরো যত রিয়েল অর্গানিজম যারা আছে বা রিয়েল সেল যারা আছে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে, এককোষী প্রাণী হোক বা মানে ইউনিসেলুলার হোক আর মাল্টি সেলুলার অর্গানিজম হোক, সবারই কিন্তু জেনেটিক এলিমেন্ট হচ্ছে ডিএনএ। শুধুমাত্র কিছু ভাইরাস আছে যারা হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে, দেয়ার আর সাম ভাইরাস হু আর ডিএনএ ভাইরাস, I mean, who has DNA as their genetic material. There are some virus who has RNA as their genetic material. যেমন কোভিড-19 কিন্তু আরএনএ ভাইরাস, হ্যাঁ, এটা ডিএনএ ভাইরাস না। ওকে, শুধু একটাই থাকবে, স্যার, দুইটা কখনোই থাকতে পারবে তার না। মানে কি যদি জেনেটিক ম্যাটেরিয়াল মানে লেখা থাকে তাহলে কি মানে সব অর্গানিজমের একটাই জেনেটিক ম্যাটেরিয়াল থাকে? একটাই জেনেটিক ম্যাটেরিয়াল। ধরো আমি Thank যদি এখন তোমাকে কোশ্চেন করি যে হিউম্যানের বডিতে কি আরএনএ থাকে, অবশ্যই থাকে, হ্যাঁ, জি স্যার। কিন্তু আরএনএ ইজ নট আওয়ার জেনেটিক ম্যাটেরিয়াল। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। স্যার এটার প্রপার রিজনটা কি হবে, যে জিনোম সিকোয়েন্স ছোট বা শর্ট এরকম টাইপের? আচ্ছা, ওইটা না অনেক বেশি বেসিক ইয়া, কিন্তু কখনোই থাকতে পারে না দুইটা আর কি। হ্যাঁ, জেনেটিক ম্যাটেরিয়াল একটাই থাকে, কারণ ডিএনএ ভাইরাসও তো আছে, তাদের ডিএনএও শর্ট, তাদের ডিএনএও বড় না। হ্যাঁ, এই গুগল করলে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায়, বাট Yes, বেসিক sir. কথা হচ্ছে যে স্যার ওখানে 2 মার্কের জন্য হচ্ছে কি মানে বুঝতে পারছিলাম না যে ঠিক কোন ইনফরমেশনটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, ক্লাসে তো আমি বলছিলাম না কয়েকবার যে জেনেটিক ম্যাটেরিয়াল শুধু একটাই থাকে, জেনেটিক হ্যাঁ হ্যাঁ ম্যাটেরিয়াল হ্যাঁ। শুধু একটাই থাকে। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, জেনেটিক ম্যাটেরিয়ালের ভালো বাংলা কেউ বলতে পারবা? জিন এটা জিন তো বাংলা না। স্যার, বলো। যে আমরা জানি যে রেট্রোভাইরাস যে আর কি ওটাকে ট্রান্সমিট করে আরএনএ থেকে ডিএনএ হতে পারে, এটার ক্ষেত্রে এরকম যদি কোশ্চেন আসতো বা এরকম যদি মানে কিভাবে বলবো, এটা তো আর কি আচ্ছা, শোনো, এরকম মিন করে না যে একসাথে এটা তো একসাথে থাকতে পারে না, তাই না? না, আমি তোমার কথা বুঝছি। হ্যাঁ, এটা হচ্ছে যে জেনেটিক ম্যাটেরিয়াল একটাই হবে, সে কখনো দুইটা হতে পারে না, আইদার ডিএনএ অথবা আরএনএ। হ্যাঁ, তো ভাইরাস আইদার ডিএনএ ভাইরাস হবে অথবা আরএনএ ভাইরাস হবে। তুমি যেটা কোশ্চেন করছো রেট্রো ভাইরাস নিয়ে, ওদের ব্যাপারটা কি, যে ধরো হচ্ছে একটা ভাইরাস, হ্যাঁ, আরএনএ ভাইরাস, সে হিউম্যানকে ইনফেক্ট করতেছে। তো হিউম্যানকে ইনফেক্ট করার পরে প্রথমেই তাকে হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তে যেতে হয়। ভাইরাসের ব্যাপারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, ভাইরাস কিন্তু যখন কোনো হিউম্যানকে ইনফেক্ট করে, হিউম্যান সেলকে ইনফেক্ট করে, পুরো ভাইরাসটা কখনোই সেলের ভিতরে যায় না। ধরো ব্যাকটেরিয়া হচ্ছে, ধরো একটা হিউম্যানকে ইনফেক্ট করলো, ব্যাকটেরিয়া পুরো যদি সেলের ভিতরে যায়, পুরো ব্যাকটেরিয়াটাই কিন্তু যাবে, কারণ ব্যাকটেরিয়া একটা অর্গানিজম, সে পুরোটাই সেলের ভিতরে চলে যাবে, তারপর ড্যামেজ যা করার করবে। ভাইরাসের ব্যাপারটা ডিফারেন্ট। ভাইরাস কিন্তু ধরো একটা ভাইরাস একটা সেলকে ইনফেক্ট করলো, পুরো ভাইরাসটা সেলের ভিতরে ঢুকে যাবে না, শুধুমাত্র তার জেনেটিক ম্যাটেরিয়ালটা যাবে। ওকে, তো ধরো একটা যদি কোভিড-19, ধরো এটা তো আরএনএ ভাইরাস, সে ধরো সেলকে ইনফেক্ট করতেছে, সে সেলের সাথে অ্যাটাচ হলো, অ্যাটাচ হওয়ার পর সেলের ভিতরে তার শুধু আরএনএটা যাবে, যাওয়ার পরে সেলের ভিতরে আরএনএটা ডিএনএতে যায় আর কি। কারণ ভাইরাসের উদ্দেশ্য থাকে কি, ভাইরাসের তো আসলে নিজস্ব মেশিনারিজ থাকে না রেপ্লিকেশন করার বা মাল্টিপ্লিকেশন করার। এই জন্য ভাইরাস হচ্ছে ওই, যেহেতু হিউম্যান মেশিনারিজ ইউজ করবে, এখন হিউম্যান মেশিনারিজ তো হচ্ছে ডিএনএ এর জন্য, কারণ হিউম্যানের জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, তো তার যে ম্যাটেরিয়ালস, তার এই মাল্টিপ্লিকেশন বা রেপ্লিকেশনের ম্যাটেরিয়ালস হচ্ছে ডিএনএ বেসড। তো এই জন্য হচ্ছে আরএনএ ভাইরাসটা প্রথমে হচ্ছে ডিএনএ তে পরিণত হয়, তারপর সে হচ্ছে হোস্ট মেশিনারিজ গুলো ইউজ করে আর কি মাল্টিপ্লিকেশনের জন্য। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন কুইজ থেকে? এই যে কোনো কোশ্চেন থাকলে ইটস ওকে। হ্যাঁ, কোশ্চেন কখনো স্টুপিড হয় না। ওকে, কোশ্চেন আর কোশ্চেন। স্যার আমরা মার্কস কবে পাবো? দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। দেখি নেক্সট ক্লাসে দিতে পারি কিনা, আই উইল ট্রাই মাই বেস্ট নেক্সট ক্লাসে স্যার দিতে। এর একটা কারণ আছে, আসলে হচ্ছে কি আমাদের একটা গুগল ফর্ম দিছে, তো এই ফর্মে একটা জায়গাতে লেখা আছে যে কুইজে যেই যেই মার্কস পেয়েছি সেটা দিতে, তো ওইটার জন্য আমাদের আটকায় আছে, আর ওটা 10 তারিখের মধ্যে দিতে হবে এই গুগল ফর্মটা।
অসুবিধা নাই, বলে দিবা যে এখন এটার নাম্বার পাইনি, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। ওকে, আর যদি আমি 10 তারিখের মধ্যে দিতে পারি তাহলে তো হলি। ওকে, আচ্ছা, কুইজ থেকে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হুম, second. আচ্ছা, এক সেকেন্ড, ফাইলটা ওপেন করে নিই। হ্যাঁ, কে কিছু বলতে চাও বলো। ঈশা, তুমি কি কিছু বলতে চাও? আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না থাকে আজকে হচ্ছে আমরা লেকচার 3 শুরু করব। স্যার 4 নাম্বার কোয়েশ্চেনটা আরেকবার একটু বুঝাই বলবেন। হ্যাঁ, কয়েকটা। 4 নম্বর কোয়েশ্চেনটা হেলদি হোস্টে কেন থাকতে পারে। জি স্যার। আচ্ছা, এটার কারণ হচ্ছে দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা জানি কি একটা হোস্টে যদি একটা প্যাথোজেন যায়, মানে একজন হোস্ট যদি প্যাথোজেন দিয়ে ইনফেক্টেড হয়, সে মানে ইনফেক্টেড হলেই কিন্তু সে অসুস্থ হবে না। কারণ হচ্ছে এই অসুস্থ হওয়ার জন্য হোস্টের ইমিউন সিস্টেম, তার হেলথ কন্ডিশন একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, মানে অনেক সময় মানে এক একজনের কারো আমরা জানি কি কারো যদি মানুষের কথা ধরো চিন্তা করি, কারো ইমিউন সিস্টেম স্ট্রং, কারো ইমিউন সিস্টেম হচ্ছে দুর্বল। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো প্যাথোজেন গেলেই না মানুষ অসুস্থ হয় না, একটা নির্দিষ্ট পরিমাণ প্যাথোজেন যেতে হয়। অনেক সময় দেখা যায় মানে সব প্যাথোজেনের ক্ষেত্রেই দেয়ার ইজ এ মিনিমাম অ্যামাউন্ট, যে এতগুলো গেলে অসুস্থ হবে, এর কম গেলে হচ্ছে সে অসুস্থ হবে না, এই টাইপের ব্যাপার আছে। তো দেখা যায় ধরো হোস্টের মধ্যে কম প্যাথোজেন গেল, প্লাস হচ্ছে ধরো হোস্টের ইমিউন সিস্টেম স্ট্রং, তখন দেখা যাবে কি প্যাথোজেনটা হোস্টের টিস্যুতে থাকবে কিছুদিন, কিন্তু হচ্ছে ডিজিজ করবে না আর কি, হোস্ট হেলদি থাকবে। মানে মানুষটা ধরো হেলদি থাকবে, কিন্তু যেহেতু প্যাথোজেন আসছে কম, প্লাস হচ্ছে তার ইমিউন সিস্টেম স্ট্রং, এই জন্য হচ্ছে সে অসুস্থ হবে না, মানে সে অসুস্থ হবে না। কিন্তু প্যাথোজেনটা তো তার মধ্যে সময় থাকবে আর কি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই প্যাথোজেন গুলো মরে যাচ্ছে আর কি। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে স্যাম্পলিং এর টাইম, আমরা মানে কখন হোস্ট থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করতেছি আর কি। বলো কি বলছিল। দুইটাই দিতে হবে। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ কি বলো, আগে আগে কে বলতেছিল বলো। স্যার টাইম আর অ্যামাউন্টটা এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। টাইম ইম্পর্টেন্ট, অ্যামাউন্ট ইম্পর্টেন্ট, হোস্টের ইমিউন সিস্টেম ইম্পর্টেন্ট। ওকে, ওকে স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে যে দুইটাই দিতে হবে কিনা এটা আমি জানি যে এটা MIC 101 কোর্স। হ্যাঁ, তোমাদের জন্য এগুলো অনেক কিছুই নতুন, আমি ওই জিনিস মাথায় রেখে খাতা দেখবো, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আমরা একটু পড়াশোনা শুরু করি। লেকচার 3 আমি শেয়ার করেছি, কেউ যদি না দেখতে পেয়ে থাকো আমাকে বলো। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে লেকচার 3 শুরু করবো, কই গেল। ওকে, আচ্ছা, লেকচার 3 তে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে এখানে অনেক কিছু লেখা আছে, ল্যাবরেটরি টেকনিক্স, ভ্যাকসিনেশন, কেমোথেরাপি। তো মেইন পার্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিক্স আর কি। হ্যাঁ, there are lots of techniques in microbiology. I'm not going to explain all of those here. হ্যাঁ, আমরা অনেক টেকনিক্স আছে, এই টেকনিক্স গুলো নিয়ে আলাদা আলাদা হচ্ছে কোর্স আছে, ওই কোর্সে তোমরা শিখবা। এখানে আমি যেটা আলোচনা করবো হচ্ছে ধরো একটা বেসিক, যে আমরা কিভাবে ল্যাবরেটরিতে কালচার করি, কালচার করা কি সেটা তো তোমরা জানি, আমি ব্যাখ্যা করেছি রাইট অন্য ক্লাসে, আমরা যে ল্যাবরেটরিতে গ্রো করাই মাইক্রো অর্গানিজম। তো আমরা মেইনলি হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ল্যাবরেটরিতে ধরো কোনো একটা স্যাম্পল, ধরো তোমাকে আমি সয়েল দিলাম, একটা সয়েল স্যাম্পল দিলাম বা ক্লিনিক্যাল স্যাম্পল দিলাম, ধরো কারো ইউরিন দিলাম, কিভাবে আমরা হচ্ছে ল্যাবরেটরিতে সেই স্যাম্পল থেকে ব্যাকটেরিয়াটা কালচার করতে পারি আর কি। হ্যাঁ, তো সেটার ব্যাপারে একটা ওভারভিউ আমি দিব। এই ডিটেলস ব্যাপার স্যাপার তোমরা হচ্ছে অন্য কোর্স আছে, ওই কোর্সে শিখবা, তোমাদের প্র্যাকটিক্যাল কোর্স আছে সেখানেও শিখবা। হ্যাঁ, এখানে যে একটা ওভারঅল আইডিয়া দিবা।
এই টেকনিক বাদে এই চ্যাপ্টার হচ্ছে আমরা ভ্যাকসিনেশন এবং কেমোথেরাপি এর ব্যাপারে হালকা কিছুটা আইডিয়া নিব আর কি। ওকে, আচ্ছা তাহলে প্রথমে শুরু করি। এই ল্যাবরেটরি টেকনিক নিয়ে শুরু করব। তার আগে হচ্ছে আমাদের স্পিসিস এর একটু ডেফিনেশন জানা দরকার। কারণ বেসিক্যালি ধরো আমরা ধরো কোন একটা স্যাম্পল, ধরো সয়েল স্যাম্পলে তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, এগুলোকে আমরা আসলে কি বলি? স্পিসিস বলি, রাইট? ধরো ইকোলাই, একটা ইকোলাই একটা ব্যাকটেরিয়া, এটা একটা স্পিসিস। তারপরে হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস, এটা একটা স্পিসিস, রাইট? স্যার ইকোলির ফুল ফর্মটা একটু প্রোনাউন্স করা যাবে? এটা ইশিয়া কোলাই। হ্যাঁ, তবে এটা এক একজন একটু এক একভাবে উচ্চারণ করে। আমি উচ্চারণ করি ইশিয়া কোলাই। ওকে, একদম সঠিক এক্সাক্ট উচ্চারণ তোমরা হচ্ছে গুগলের হেল্প নিতে পারো আর কি। গুগলে ওয়ার্ড দিলে সেখান থেকে প্রোনাউন্স যদি দেখো, ধরো প্রোনাউন্স ইশিয়া কোলাই দিলে তখন হচ্ছে এরা প্রোনাউন্স করে শোনায় আর কি। ওকে, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে ধরো এই যে ডিফারেন্ট যে স্পিসিস, কখন আমরা বলতেছি যে এটা একটা স্পিসিস ওইটা আর একটা স্পিসিস, কিসের বেসিসে বলতেছি যে দে আর টু ডিফারেন্ট স্পিসিস? তো এই ডেফিনেশনটা আমাদের একটু জানা দরকার। তা আমরা হচ্ছে স্পিসিস রেফার্স টু এ গ্রুপ অফ অর্গানিজমস হ্যাভিং সেম জেনেটিক কন্টেন্ট, মরফোলজি, মেটাবলিক প্যাটার্ন এন্ড আর এবল টু রিপ্রোডিউস। হ্যাঁ, মানে আমরা কখন হচ্ছে যে ধরো দুইটা অর্গানিজমকে আমরা সেম স্পিসিস কখন বলতে পারি, তখন তারা ডিফারেন্ট হবে। আচ্ছা আমরা দেখি যে সেম কখন বলতে পারি। সেম আমরা তখন বলতে পারি যখন হচ্ছে ওই অর্গানিজম দুইটার জেনেটিক কন্টেন্ট সেম হবে, মানে জেনেটিক ম্যাটেরিয়াল সেম। ওকে, তারপরে হচ্ছে মরফোলজি সেম। মরফোলজি মানে ধরো সাইজ, শেপ, হ্যাঁ দেখতে কেমন। ওকে, তারপরে হচ্ছে মেটাবলিক প্যাটার্ন মানে ধরো প্রতিটা অর্গানিজমের বডিতে কিন্তু অসংখ্য মেটাবলিজম ঘটে আর কি। হ্যাঁ, তো স্পিসিস টু স্পিসিস এই ডিটেলস মেকানিজমের কিছু ডিফারেন্স আছে আর কি। ওকে, সেম স্পিসিসে ধরো দুইটা অর্গানিজম, ইফ দে বিলং টু দ্য সেম স্পিসিস দেয়ার মেটাবলিক প্যাটার্ন উইল বি সেম। Metabolic pattern mean the metabolic reactions happening inside their body or they do will be same. হ্যাঁ, সো সেম স্পিসিস হলে জেনেটিক কন্টেন্ট সেম হবে, মরফোলজি সেম হবে, মেটাবলিক প্যাটার্ন সেম হবে, অ্যান্ড দে মাস্ট বি এবল টু রিপ্রোডিউস। হ্যাঁ, রিপ্রোডিউস করার ক্যাপাবিলিটি থাকতে হবে। ঠিক আছে, যদি এইসব জিনিস সেম হয় তাহলে হচ্ছে আমরা বলতে পারি দোজ অর্গানিজমস বিলং টু দ্য সেম গ্রুপ। আর যে এইসব জিনিস যদি সেম না হয় ডেফিনেটলি দে আর ডিফারেন্ট স্পিসিস। ওকে, এটা হচ্ছে একটা স্পিসিসের ডেফিনেশন। আর একটা হচ্ছে টিডি ব্রোক নামে একজন ফেমাস সায়েন্টিস্ট আছে, তার একটা ভালো বইও আছে মাইক্রোবায়োলজি। উনি হচ্ছে এই স্পিসিসের ডেফিনেশনটা একটু ডিফারেন্ট ভাবে দিয়েছিল আর কি। ওকে, তার ডেফিনেশন হচ্ছে অর্গানিজম শেয়ারিং 100% সিমিলারিটি ইন ডিএনএ সিকোয়েন্স। মানে তার ডেফিনেশন অনুযায়ী ধরো দুইটা অর্গানিজমকে আমরা তখন বলতে পারবো যে তারা মানে সেম স্পিসিস যদি তাদের ডিএনএ সিকোয়েন্স 100% সিমিলার হয়। মানে ডিএনএ সিকোয়েন্স বলতে আসলে জেনেটিক ম্যাটেরিয়ালটাকে বোঝাচ্ছে। ওকে, 100% সিমিলার হলে আমরা সেম স্পিসিস বলি। ওয়েল, এটা যদিও তার ডেফিনেশন, কিন্তু দিস ডেফিনেশন ইজ নট 100% ট্রু। ওকে, কারণ দুইটা স্পিসিসের না, মানে ধরো সেম স্পিসিসের দুইটা অর্গানিজমের ডিএনএ সিকোয়েন্স 100% সিমিলার হয় না, সামান্য ডিফারেন্স থাকে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিফারেন্স সেখানে থাকে। ওকে, যাই হোক, আসলে স্পিসিস যে আলাদা জিনিস এটা আমাদের জানা দরকার ছিল। কেন? আমরা যখন হচ্ছে কোনো একটা স্যাম্পল থেকে কোন ব্যাকটেরিয়া কালচার করি, তখন তো আমাদের আগে জানতে হবে যে আমরা কি মানে ধরো আমি তোমাকে কোশ্চেন এরকম করলাম যে আমি তোমাকে একটা সয়েল স্যাম্পল দিলাম, সয়েল স্যাম্পল দিয়ে বললাম যে এখান থেকে ব্যাকটেরিয়া কালচার করো এবং বলো আমাকে কোন কোন ব্যাকটেরিয়া সেখানে আছে। তো যখনই আমি কোন কোন ব্যাকটেরিয়া বললাম তখনই কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি কোশ্চেন কি করেছি যে কোন কোন স্পিসিস আছে। তো আমাদের তো জানতে হবে যে আসলে স্পিসিস মানে কি। ওকে, কারণ হচ্ছে প্রথমে আমরা করি, আচ্ছা এটা একটু পরে আসতেছি। হ্যাঁ, আচ্ছা এখন আমি হচ্ছে ওই টেকনিকে চলে যাই যে কিভাবে হচ্ছে আমরা ব্যাকটেরিয়া কালচার করি। আচ্ছা আমরা যখন ল্যাবরেটরিতে কোনো কিছু গ্রো করে মাইক্রো অর্গানিজম, সে ধরো ব্যাকটেরিয়া,
তাহলে আমরা কিসে গ্রো করাই? কালচার মিডিয়াতে গ্রো করি। কালচার মিডিয়ার ব্যাপারে কিছু তো তোমাদের বলছিলাম যে আসলে কালচার মিডিয়া কি। কালচার মিডিয়া কন্টেন all the nutritions which are required for that microorganism to grow. কালচার মিডিয়াতে যে সব নিউট্রিয়েন্ট গুলো দেওয়া থাকে, যেগুলো হচ্ছে একটা অর্গানিজমে ধরো ওই কোনো ব্যাকটেরিয়া গ্রো করাতে যাচ্ছে, সো তার গ্রোথের জন্য, তার বেঁচে থাকার জন্য, মাল্টিপ্লাই করার জন্য যা যা দরকার সব নিউট্রিয়েন্ট সেখানে থাকে, right? অথবা আমরা খুব সহজ ভাষায় বলতে পারি কালচার মিডিয়া ইজ ফুড ফর দ্য মাইক্রো অর্গানিজম। ওকে, তো আমাদের হচ্ছে কালচার মিডিয়া লাগবে, ঠিক আছে। তো এখন সেখানে কি মাইক্রোবিয়াল কালচারের একটা ডেফিনিশন দিচ্ছে নাকি? আচ্ছা, বেসিক্যালি ওই যে আমরা যখন ল্যাবরেটরিতে কালচার করি সেটারই মাইক্রোবায়োলজিক্যাল কালচার বলে। হ্যাঁ, যখন কালচার করার সময় হচ্ছে ধরো আমরা যে ওই ল্যাবরেটরিতে যখন গ্রো করে কোন একটা অর্গানিজম, আমরা তো হচ্ছে কালচার মিডিয়া দিই, মানে নিউট্রিয়েন্টটা দিই। এই বাদও তাকে কিন্তু আমাদেরকে প্রপার এনভায়রনমেন্টাল কন্ডিশন প্রোভাইড করতে হবে। মানে ধরো একটা নির্দিষ্ট টেম্পারেচার দিতে হবে, নির্দিষ্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দিতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে পিএইচটা একটা নির্দিষ্ট টাইপ পিএইচ দিতে হয়। ওকে, মানে সোজা কথা যে এনভায়রনমেন্ট থাকে, হ্যাঁ, এনভায়রনমেন্টে তো কি থাকে, টেম্পারেচার থাকে, প্রেসার থাকে, পিএইচ থাকে। তো আমরা যেই মাইক্রো অর্গানিজমটা কালচার করতে চাই তার ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন আমাদেরকে প্রোভাইড করতে হবে along with the পারফেক্ট কালচার মিডিয়া, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে কালচার মিডিয়া হচ্ছে আবার ডিফারেন্ট টাইপ হয়, টাইপের কালচার মিডিয়া কিন্তু আছে। এর মধ্যে একটা টাইপ তোমাদেরকে আমি অলরেডি বলছিলাম যে সলিড, লিকুইড আর সেমি সলিড। সলিড কোনটা? আমরা যদি হচ্ছে কালচার মিডিয়ার সাথে হচ্ছে অ্যাগার মিশাই দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সলিড। আচ্ছা, এগুলো কি তোমাদের বলছিলাম আমি? স্যার মানে মোটামুটি বলেছিলেন, ওভাবে ডিটেলসে না। না, আচ্ছা না, এটা মনে হয় আমি তোমাদেরকে বলি নাই না। মিডিয়া প্রিপারেশন, এই মিডিয়া প্রিপারেশনের ব্যাপারে তোমাদেরকে কখনো কিছু বলছিলাম? স্যার না, প্রিপারেশনের না, উপর বলেননি স্যার। এগার নিয়ে বলা হয়েছিল। ওকে ওকে, অ্যাগার নিয়ে বলছি, 11 নিয়ে প্রিপারেশন বলা নিয়ে বলি হয়েছিল। না। ওকে, সরি হ্যাঁ, আমি একটু প্যাচ লাগাই ফেলছি অন্য একটা কোর্সের সাথে। এমআইসি 155 কোর্সটা আমি এবার নিচ্ছি, তো ওই ওটা একটা ল্যাব কোর্স, আমি ওই কোর্সের সাথে প্যাচ লাগাই ফেলছিলাম। ওকে সরি, হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে একটু ডিটেলস বলি। এখন কালচার মিডিয়া কি, যে জানি কালচার মিডিয়া হচ্ছে যে নিউট্রিয়েন্ট গুলা, যে মানে ব্যাকটেরিয়াল ফুড। তো এখন হচ্ছে একটা নিউট্রিয়েন্টে কি থাকে, মানে নিউট্রিয়েন্ট বলতে কি থাকে? নিউট্রিয়েন্ট হচ্ছে তোমার নাইট্রোজেন সোর্স থাকতে হবে, কার্বন সোর্স থাকতে হবে, রাইট? তারপরে বিভিন্ন মিনারেলস থাকতে হবে, অথবা ভিটামিনস থাকতে পারে, এই জিনিসগুলো, ঠিক আছে। তো আমরা যখন ব্যাকটেরিয়ার জন্য একটা মানে কালচার মিডিয়া প্রিপেয়ার করি, তখন আমরা হচ্ছে এরকম যে আলাদা আলাদা ধরো ইনগ্রেডিয়েন্ট গুলা, যে নাইট্রোজেন, ধরো একটা সুগার, হ্যাঁ, কার্বন সোর্সের জন্য একটা সুগার ইউজ করলাম আমরা, মানে ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, হ্যাঁ, গ্যালাক্টোজ। তারপরে ধরো আবার এই নিউট্রিয়েন্ট সোর্সের জন্য আমরা ধরো কোনো একটা প্রোটিন ইউজ করলাম, কারণ প্রোটিনে নাইট্রোজেন থাকে আর কি, হ্যাঁ। তারপর ধরো আমরা বিভিন্ন সল্ট ইউজ করলাম, মিনারেলস দিতে হবে, ধরো সোডিয়াম ক্লোরাইড সল্ট ইউজ করলাম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সল্ট ইউজ করলাম। তো এরকম এগুলো সব কেমিক্যাল তো থাকে। আমরা এই কেমিক্যাল গুলা নির্দিষ্ট পরিমাণে মিশাই। বিভিন্ন ধরনের কালচার মিডিয়া আছে, হ্যাঁ, এক এক কালচার মিডিয়ার এই ইনগ্রেডিয়েন্ট কম্পোজিশন এক এক রকম। তো আমরা কম্পোজিশন অনুযায়ী এই কেমিক্যাল গুলো মিশাবো একসাথে, হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট গুলো মিশাই। কোথায় মিশাই? পানিতে মিশাই। পানির মধ্যে মিশানোর পরে এখন ধরো কালচার মিডিয়া যদি আমরা সলিড বানাতে চাই, যে আমাদের সলিড হইতে হবে, তাহলে আমরা ওইটার সাথে অ্যাগার দিই। আর যদি আমরা সলিড না বানাতে চাই, যে লিকুইডই থাকবে, তাহলে আমরা অ্যাগার দিই না, ঠিক আছে। তো আমরা কি করি? আমরা হচ্ছে পানি নিলাম, পানির মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস গুলো মিশালাম, মিশানোর পর অ্যাগার পাউডার দরকার হলে দিলাম, দরকার না হলে দিলাম না, ঠিক আছে। তারপর হচ্ছে সেটাকে আমরা একটু মিশানোর পরে এখন যেটা করতে হয়, এই যে আমরা তো বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে হচ্ছে কালচার মিডিয়াটা বানালাম, হ্যাঁ। এই ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে কিন্তু তারপরে বানানোর সময় আমাদের মিডিয়াতে কিন্তু আশেপাশ থেকে ওই ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম আগে থেকেই থাকে। তো এখন যেটা এই জন্য আমাদের যেটা করতে হবে, যে আশেপাশ থেকে মিডিয়া বানানোর সময় যে মিডিয়াতে কন্টামিনেশন হলো, মানে ব্যাকটেরিয়া টেকটেরিয়া চলে আসলো, বা ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে আগে থেকে যে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম গুলো আছে, এগুলোকে আমাদের মেরে ফেলতে হবে। তো আমরা হচ্ছে মিডিয়াটা প্রিপেয়ার করার পর, মানে পানির মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস দিলাম, মিশালাম, তারপরে হচ্ছে সেটাকে আমাদের এই সব অর্গানিজম মেরে ফেলতে গেলে
আমাদের যেটা করতে হয় ল্যাবরেটরিতে আমরা যেটা করি, অটোক্লেভ মেশিন নামে আমাদের এগুলো মেশিন আছে, হ্যাঁ, এক ধরনের মেশিন আছে। এই মেশিনে আমরা হচ্ছে এই সব মাইক্রো অর্গানিজম গুলোকে মেরে ফেলতে পারি। আমরা যখন সব মাইক্রো অর্গানিজম বা অর্গানিজমকে মেরে ফেলি, সেই ব্যাপারটাকে বলা হয় স্টেরিলাইজেশন। সো স্টেরিলাইজেশন মিনস টু কিল অল দ্য অর্গানিজমস। হ্যাঁ, স্টেরিলাইজেশন মানে সবাইকে মেরে ফেলা, ঠিক আছে, সব অর্গানিজমকে মেরে ফেলা। তো আমরা মিডিয়া প্রিপেয়ার করার পরে সেটাকে আমাদের স্টেরাইল করতে হয় আর কি। ওকে, তো স্টেরাইল আমরা করি, অটোক্লেভ নামে একটা মেশিন আছে। সেই মেশিনের মধ্যে যেটা হয় 121 ডিগ্রি সেলসিয়াস, 121 ডিগ্রি সেলসিয়াসে আমরা 121 ডিগ্রি সেলসিয়াস আর 15 PSI প্রেশার, এর মধ্যে আমরা হচ্ছে 15 থেকে 20 মিনিট, 15 to 20 মিনিট রাখি আর কি। তো অটোক্লেভ মেশিনটা ওইভাবেই বানানো, এর মধ্যে এটা এই সলিউশনটা দেওয়া যায় যে 121 ডিগ্রি সেলসিয়াস 15 PSI তে থাকবে আর কি, ওটা 15 থেকে 20 মিনিট। অটোক্লেভ মেশিনের কাজ কি? অটোক্লেভ মেশিনের কাজই হচ্ছে এটা, ঠিক আছে, টেম্পারেচার 121 ডিগ্রি সেলসিয়াস 15 PSI উঠানো। ঠিক আছে, এই টেম্পারেচারে যখন আমরা কোনো কিছু রাখি সবকিছুই মরে যায়, সব অর্গানিজম মরে যায়। ওকে, তো মিডিয়া বানানোর পরে, এই কালচার মিডিয়া বানানোর পরে আমরা হচ্ছে অটোক্লেভ মেশিনে রাখি, ঠিক আছে। তখন হচ্ছে সব অর্গানিজম মরে গেল, আমাদের কালচার মিডিয়াটা স্টেরাইল হয়ে গেল। নাও আওয়ার কালচার মিডিয়া ইজ ফ্রি ফ্রম এভরি মাইক্রো অর্গানিজম। এখন হচ্ছে আমরা এই কালচার মিডিয়াটা হচ্ছে আমরা ইউজ করব, ব্যবহার করব আমাদের ব্যাকটেরিয়াটাকে কালচার করার জন্য, ঠিক আছে। তাই হচ্ছে কালচার মিডিয়া। তো এখন ঘটনা হচ্ছে, ধরো যদি আমরা সলিড অ্যাগার তৈরি করতে চাই, তাহলে আমরা কি করি, ওই যে মিডিয়া বানাইছি, বানানোর পরে হচ্ছে আমরা অটোক্লেভ মেশিনে দিয়েছি, সেখানে হচ্ছে অটোক্লেভ হয়েছে মানে স্টেরাইল হয়ে গেছে আমাদের মিডিয়া। তারপরে যেটা আমাদের করতে হবে, অটোক্লেভ মেশিনে যখন মিডিয়াটা থাকে ধরো অ্যাগার পাউডার সহ, তখন তো সেটা ওই হাই টেম্পারেচারের কারণে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কারণে সেটা লিকুইড অবস্থায় থাকবে। কিন্তু এটা কিন্তু অনেক মানে অলওয়েজ লিকুইড অবস্থা থাকবে না। ওইটার টেম্পারেচার যদি 45 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে তখন কিন্তু সলিড হয়ে যাবে। তো আমাদের যেটা করতে হয়, অটোক্লেভ মেশিন থেকে আমরা ধরো অটোক্লেভ করার পরে মানে স্টেরিলাইজেশনের পরে লিকুইড মিডিয়াটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে যেহেতু অ্যাগার আছে, তো আমাদের এটাকে বেশি ঠান্ডা করা যাবে না, 45 এর নিচে নেমে আসলে সেটা হচ্ছে যেহেতু সলিড হয়ে যাবে। তো আমাদের যেটা করতে হবে, বিভিন্ন প্লেট আছে ল্যাবে, হ্যাঁ, এগুলো হচ্ছে প্লেট আর কি, এগুলো প্রিপেয়ার করা মিডিয়া। চিন্তা ভাবো যে এরকম গোল গোল প্লেট, যেগুলা হচ্ছে তোমার খালি আর কি, হ্যাঁ, এরকম প্লেট নিতে হবে, প্লেটের মধ্যে আমাদের মিডিয়াটা ঢেলে দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা মিডিয়া বানাই ধরো ফ্লাস্ক বা এই জাতীয় কিছুতে, তারপর অটোক্লেভ করার পরে এটা 45 ডিগ্রি সেলসিয়াস এর টেম্পারেচার নিচে আসার আগেই আমাদের এরকম প্লেট থাকে, এই যে ধরো এরকম প্লেটের মধ্যে আমরা ঢেলে দিই আর কি, হ্যাঁ, ঢেলে দিয়ে আমাদের কিছুক্ষণ রাখতে হয়, 30 মিনিটস 1 আওয়ার রাখলেই হচ্ছে এটা শক্ত হয়ে যায় আর কি। যদি অ্যাগার দেওয়া থাকে তাহলে শক্ত হয়ে যাবে, ঠিক আছে। তারপরে শক্ত হয়ে গেল, বাট আমাদের হচ্ছে কালচার প্লেট তৈরি হয়ে গেল আর কি, হ্যাঁ, আমরা এটার মধ্যে ব্যাকটেরিয়া এখন কালচার করব, ঠিক আছে। এখন হচ্ছে এটা তো গেল হচ্ছে অ্যাগারের ক্ষেত্রে। যদি আমরা অ্যাগার না দিই সেটা তো লিকুইডই থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের তো আসলে আচ্ছা লিকুইড যেটা সেটাকে আমরা লিকুইড ব্রথ বলি আর কি, হ্যাঁ। তো লিকুইড কালচার মিডিয়া তো আমাদের আর কোথাও ঢালাঢালির কোনো ব্যাপার নেই, ওটা ফ্লাস্কে আছে, ফ্লাস্কেই থাকে, ঠিক আছে। যখন লাগবে তখন আমরা ফ্লাস্ক থেকে কিছুটা নিয়ে ইউজ করবো। তো ধরো তোমার একটু লাগতেছে, এই যে তুমি এরকম একটা টেস্ট টিউব নিতে পারো, সেটার মধ্যে একটু লিকুইড মিডিয়া দিলাম। তো এখন এখানে স্যার এটাকে কি বলা হয়? কালচার প্লেট? কোনটা এটা? গোলগুলাকে? এগুলো হচ্ছে কালচার প্লেট আর কি, ঠিক আছে। Okay. পেট্রি ডিশ বলি আমরা, পেট্রি ডিশ কালচার প্লেট হতে পারে, এই ডিশগুলোকে বলা হয় পেট্রি ডিশ আর কি। এগুলাতে ধরো আমরা তো অলরেডি মিডিয়া ঢেলে ফেলছি, সো উই ক্যান কল দেম কালচার প্লেট। এটা হচ্ছে ব্রথ আর কি, লিকুইড। আচ্ছা এখানে কথা হচ্ছে পেট্রি ডিশ, এগুলা পেট্রি ডিশ, জি স্যার, হ্যাঁ, পেট্রি ডিশ বিভিন্ন সাইজের হয় আর কি। আচ্ছা এখন তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো, এগুলা সব অলরেডি প্রিপেয়ার্ড কালচার মিডিয়া এবং বিভিন্ন কালারের দেখতেছো, তোমরা আমাকে কোশ্চেন করতে পারো বিভিন্ন কালার কেন? কেন? ওকে, গুড কোশ্চেন। এই যে ধরো সাদা, এটা হচ্ছে কালো, কি জানি বিভিন্ন কালারের আছে, হ্যাঁ। এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কালচার মিডিয়া আছে, এগুলা হচ্ছে ওই ইনগ্রেডিয়েন্টস গুলা ডিফারেন্ট হয় বেসড অন আওয়ার পারপোজ। বিভিন্ন উই ক্যান প্রিপেয়ার ডিফারেন্ট টাইপ অফ কালচার মিডিয়া। তো ডিফারেন্ট টাইপ অফ মানে কি, কিছু কালচার মিডিয়া আছে
আচ্ছা, আমি একটু ডিটেলস বলি। ধরো কালচার মিডিয়া বিভিন্ন টাইপের হতে পারে। ধরো ইনরিচমেন্ট কালচার মিডিয়া, সিলেক্টিভ কালচার মিডিয়া, ডিফারেন্সিয়াল কালচার মিডিয়া, যেগুলো মানে তো তোমরা নিশ্চয়ই এখন বুঝবে না। অন্যভাবে বলি, হ্যাঁ, কিছু কালচার মিডিয়া আছে যেগুলো হচ্ছে মোটামুটি ওয়াইড রেঞ্জ অফ মাইক্রো অর্গানিজমের গ্রোথকে সাপোর্ট করবে। ধরো ফর এক্সাম্পল এলবি, হ্যাঁ, লুরিয়া ব্রথ বা লুরিয়া অ্যাগার, এলএ। তারপর একটা আছে নিউট্রিয়েন্ট অ্যাগার বা নিউট্রিয়েন্ট মিডিয়া, ব্রথ হলে তো নিউট্রিয়েন্ট ব্রথ হবে। তো এই এলএ বা এনএ, হ্যাঁ, লুরিয়া অ্যাগার, নিউট্রিয়েন্ট অ্যাগার, এদের ইনগ্রেডিয়েন্টসের কম্পোজিশনটা এমন যে এই মিডিয়াগুলো হচ্ছে মোটামুটি বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমের গ্রোথকে সাপোর্ট করে। মানে অনেক ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া এই মিডিয়াগুলোতে গ্রো করতে পারবে। এট দ্য সেম টাইম এদের ইনগ্রিডিয়েন্ট গুলো এমন যে এরা হচ্ছে গ্রোথটাকে একটু ইনহেন্স করে, হ্যাঁ, ইনগ্রিডিয়েন্ট গুলো এমন যে খুব ভালোভাবে গ্রোথ করে, হ্যাঁ, ইনরিচ করে গ্রোথটাকে। এগুলোকে আমরা নন সিলেক্টিভ মিডিয়া বলি আর কি, কারণ এটা হচ্ছে ভ্যারাইটিস অফ ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমের গ্রোথকে সাপোর্ট করে। আবার কিছু মিডিয়া আছে তারা আবার সব ধরনের ব্যাকটেরিয়ার গ্রোথকে সাপোর্ট করবে না। তারা কিছু কিছু ব্যাকটেরিয়ার গ্রোথকে সাপোর্ট করে। ওই মিডিয়াগুলোকে বলি আমরা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। সিলেক্টিভ মিডিয়া হচ্ছে তারা সব ব্যাকটেরিয়ার গ্রোথকে সাপোর্ট করে না। তো দেখা যায় ডিফারেন্ট ব্যাকটেরিয়ার জন্য বা ডিফারেন্ট মাইক্রো অর্গানিজমের জন্য ডিফারেন্ট টাইপ সিলেক্টিভ মিডিয়া আছে, ঠিক আছে? ওগুলোকে আমরা বলি সিলেক্টিভ মিডিয়া। সিলেক্টিভ মিডিয়ারা ইউজুয়ালি হচ্ছে তারা অনলি ধরো সার্টেন টাইপ অফ ব্যাকটেরিয়াকে হচ্ছে গ্রোথকে সাপোর্ট করে। এই বাদে আরেক ধরনের মিডিয়া আছে, আমরা ওগুলোকে বলি ডিফারেন্সিয়াল মিডিয়া। তোমরা টর্টরার বইটা একটু দেখো, টর্টরার বই এই জিনিসগুলো ভালো মতো দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, কইছিলাম ডিফারেন্সিয়াল মিডিয়া। তো ডিফারেন্সিয়াল মিডিয়া আছে। ডিফারেন্সিয়াল মিডিয়ার কম্পোজিশনটা এরকম থাকে যে ডিফারেন্সিয়াল মিডিয়া কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়ার গ্রোথকে সাপোর্ট করে আর কি, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া ডিফারেন্ট টাইপ অফ অ্যাপিয়ারেন্স দিবে। মানে ধরো ইকোলাই একটা ব্যাকটেরিয়া হয়তো বা সাদা কালার, মানে গ্রো করার পরে সে দেখতে হয়তো বা একটু হোয়াইট হবে, আরেকজন হয়তো বা পিঙ্ক হবে, আরেকজন হয়তো বা ইয়েলো হবে। মানে ডিফারেন্সিয়াল মিডিয়াতে এমন কিছু কেমিক্যাল দেওয়া থাকে যাতে গ্রো হওয়ার পরে growth মানে after the growth different bacteria they give different type of most like different type of appearance, ধরো কালার, ডিফারেন্ট কালার দিল, ওকে। তো এই যে ডিফারেন্ট ধরো বিভিন্ন ধরনের যে মিডিয়া আছে এই মিডিয়াগুলোর কম্পোজিশন বা ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন, তো ইনগ্রেডিয়েন্ট ডিফারেন্ট হওয়ার কারণে এদের কালার ডিফারেন্ট হয়, হ্যাঁ, আর কিছু না। যে এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? স্যার ওই ব্যাপারটা একটু আরেকবার বলবেন, এই যে মানে কালারের ব্যাপারটা। যে ডিফারেন্ট মিডিয়ার ইনগ্রেডিয়েন্ট ডিফারেন্ট হয়, ইনগ্রেডিয়েন্ট ডিফারেন্ট, ইনগ্রেডিয়েন্টের কালার ডিফারেন্ট থাকে দেখে কালার ডিফারেন্ট হয়। হ্যাঁ বলো। স্যার যে কালচার মিডিয়ার যে টেম্পারেচার, হিউমিডিটি এগুলো আছে, এগুলো কি কালচার মিডিয়ারই পার্ট নাকি? না, ওগুলো হচ্ছে যখন আমরা কালচার করব তখন আর কি। ধরো আমরা মিডিয়া বানায় ফেলছি, হ্যাঁ, এখন তো আমরা এই কালচার মিডিয়ার মধ্যে আমাদের ধরো ব্যাকটেরিয়াটা গ্রো করাবো। তো আমরা যখন এই যে গ্রোটা করাবো তখন হচ্ছে তার ফেভারেবল ইয়াটা দিতে হবে আর কি। মানে এমনিতে পিএইচ হচ্ছে কালচার মিডিয়ার পার্ট, হ্যাঁ, পিএইচ হচ্ছে ইউজুয়ালি কালচার মিডিয়ার পার্ট। হ্যাঁ বলো। টেম্পারেচার, হিউমিডিটি শুধু এটার জন্য সুইটেবল এনভায়রনমেন্ট। Yeah, I mean when we'll use this culture media to culture our bacteria, then we have to provide the suitable temperature, humidity. Okay? ওকে, থ্যাঙ্কস। ওকে, আচ্ছা, এই তো গেল মিডিয়া। আচ্ছা, এই মিডিয়া প্রিপারেশন নিয়ে হচ্ছে তোমরা এগুলো ডিটেইলস শিখবা, হ্যাঁ, প্র্যাকটিক্যাল কোর্সে এগুলো ডিটেইলস শিখবা। তারপরে হচ্ছে এমআইসি। আচ্ছা, এই নামিরা আসো নাকি? আচ্ছা, ওই যে বেসিক টেকনিক ইন মাইক্রোবায়োলজি ওই কোর্সটাতে কি মিডিয়া প্রিপারেশন শেখায়? না স্যার, মিডিয়া প্রিপারেশন ইন ডিটেইল সেভাবে শেখায় না, মানে আমার সময় সেভাবে শেখায় নাই। ওকে, আচ্ছা, এমনি তো প্র্যাকটিক্যাল কোর্সে তো আছে নাকি? হ্যাঁ 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 স্যার, প্র্যাকটিক্যালে ল্যাব 1 or 2 তে করার কথা। ওকে, ল্যাব 1 এ শেখাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে শোনো, তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল কোর্স আছে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল কোর্সে এগুলো ডিটেইলস শিখে যাবা মিডিয়া কেমনে বানাইতে হয়। সো ডোন্ট ওয়ারি, এগুলো তোমাদের শেখানো হবে।
আচ্ছা, এখন আমি যাই হচ্ছে কিভাবে কালচার করি। কালচার মিডিয়া বানায় ফেলছি, আমাদের উদ্দেশ্য কি ব্যাকটেরিয়া কালচার করতে চাচ্ছি, কালচার মিডিয়া বানায় ফেলছি আমরা। এখন হচ্ছে আমরা কালচার কিভাবে করব, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা কালচার করি মানে হচ্ছে গ্রো করাই, আচ্ছা মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া, আমি ব্যাকটেরিয়া বলি, হ্যাঁ বুঝে নাও আর কি। তো ধরো আমরা যখন ব্যাকটেরিয়া কালচার করাই, আমরা কালচারটা এমন ভাবে করতে পারি যে সেটাকে মিক্সড কালচার হিসেবে অথবা পিওর কালচার হিসেবে কালচার করতে পারি। তখন মিক্সড কালচার কি, পিওর কালচার কি? মিক্সড কালচার হচ্ছে যখন একটা স্যাম্পলে ডিফারেন্ট টাইপ অফ মাইক্রো অর্গানিজম থাকবে। Okay, when a sample contain different type of organisms or microorganisms, it is called mixed culture. যেমন ধরো সয়েল, হ্যাঁ মাটি, সয়েলে কিন্তু সয়েল কন্টেইন মেনি ডিফারেন্ট টাইপ অফ microorganisms, different viruses, ব্যাকটেরিয়া, ফানজাই, অ্যালগি, ঠিক আছে। তো সয়েল কিন্তু একটা মিক্সড কালচার আর কি, হ্যাঁ। সো তুমি ধরো সয়েল নিলা, সয়েল থেকে ধরো তুমি যখন এই কালচার মিডিয়াতে কালচার করবা, ঠিক আছে, ধরো হচ্ছে নর্মালি যে এনএ বা এলবি, নন সিলেক্টিভ মিডিয়াতে যখন কালচার করবা তখন হচ্ছে ভ্যারাইটিস অফ অর্গানিজম গ্রো করবে, মাইক্রো অর্গানিজম সেখানে গ্রো করবে। তো সেটা হচ্ছে মিক্সড কালচার। তো মিক্সড কালচার মানে কি? মিক্সড কালচার হচ্ছে মিক্সচার অফ ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস অর অর্গানিজম অর মাইক্রো অর্গানিজম। ওকে, তাহলে পিওর কালচার কি? পিওর কালচার মানে যখন সেখানে শুধুমাত্র when a culture contain only one type of species, যখন শুধুমাত্র একটা স্পিসিস থাকবে কালচারে সেটাকে আমরা বলি পিওর কালচার। ধরো ইকোলাই, ইকোলাই তো একটা ব্যাকটেরিয়া, ধরো শুধুমাত্র ইকোলাই আছে, এটা হচ্ছে একটা পিওর কালচার। ধরো এই ব্যাসিলাস সাবটিলিস অ্যানাদার ব্যাকটেরিয়া, ধরো তোমার কালচারে শুধুমাত্র ব্যাসিলাস সাবটিলিস আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পিওর কালচার। তার মানে মিক্সড কালচারে ভ্যারাইটিস অফ ডিফারেন্ট মাইক্রোবস থাকে, অর্গানিজম থাকে, আর পিওর কালচারে শুধু একটা অর্গানিজম থাকবে, মানে শুধু একটা স্পিসিস থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আমরা মিক্সড কালচার থেকে পিওর কালচার কিভাবে করতে পারি। মানে ধরো কোশ্চেনটা এরকম যে আমি তোমাকে সয়েল স্যাম্পল দিলাম, সয়েল স্যাম্পল দিয়ে বললাম যে এখান থেকে এই ব্যাকটেরিয়াটা আইসোলেট করে দাও, মানে এই ব্যাকটেরিয়াটা কালচার করে আলাদা করে দাও, ঠিক আছে। ধরো আমি তোমাদেরকে বললাম যে ইকোলাই আলাদা করে দাও, ওকে, সয়েল স্যাম্পল দিয়ে। এখন এটা আমরা কিভাবে করতে পারি? দেয়ার আর টু মেথড, অথবা কোশ্চেনটা যদি এভাবে করি যে আমরা কিভাবে একটা মিক্সড কালচার থেকে পিওর কালচার আইসোলেট করতে পারি। দুইটা মেথড আছে, হ্যাঁ। মেথড ওয়ান, সিরিয়াল ডাইলেশন করে। তো সিরিয়াল ডাইলেশন কি সেটা একটু আমরা দেখি। আচ্ছা, দুইটা মেথড আছে ইউজুয়ালি, একটা হচ্ছে সিরিয়াল ডাইলেশন করে, আর একটা হচ্ছে আমরা স্পেসিফিক মিডিয়া ইউজ করি। তো দুইটা আমি ব্যাখ্যা করব। প্রথমে আসি হচ্ছে সিরিয়াল ডাইলেশন। তো সিরিয়াল ডাইলেশন করে আমরা কিভাবে করতে পারি? ওকে, আচ্ছা, ধরো হচ্ছে তুমি হচ্ছে একটা সয়েল স্যাম্পল নিয়ে আসলে, হ্যাঁ। সয়েল স্যাম্পলে অনেক ভ্যারাইটিস অফ মাইক্রো অর্গানিজম থাকে। আর তুমি সয়েল স্যাম্পলটা ধরো একটা মাটি নিয়ে আসছো, একটু সলিড সয়েল স্যাম্পলটা একটু পানিতে তুমি ধরো মিক্স করলা, একটু গুলালা আর কি, হ্যাঁ। সো পানিতে ডিজলভ করার পরে তুমি সয়েল স্যাম্পল থেকে নিয়ে এই তোমার যে অলরেডি প্রিপেয়ার্ড কালচার প্লেট আছে, কালচার প্লেটের মধ্যে দিলা গ্রো করানোর জন্য, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলি আইনোকুলেট। when we put a sample into a culture media we call it inoculation, or inoculation. আরেকবার একটু রিপিট করা। হ্যাঁ, আমরা যখন কোন একটা স্যাম্পলকে এই কালচার মিডিয়ার মধ্যে দেই, হ্যাঁ, এই প্রসেসটাকে বলা হয় ইনোকুলেশন। ওকে, অনেকে আইনোকুলেশনও বলে, এক্সাক্ট উচ্চারণ যে কি আমি নিজেও জানি না। ওকে, এনিওয়ে এটাকে আমরা ইনোকুলেশন বলি যখন একটা স্যাম্পলকে আমরা একটা কালচার মিডিয়াতে দিই, ইনোকুলেশন। আচ্ছা, এখন ধরো তোমাকে আমি একটা সয়েল স্যাম্পল দিছি, সয়েল স্যাম্পল দিয়ে বললাম যে এখন এটাকে কালচার করো, মানে গ্রো করো ব্যাকটেরিয়া। তুমি সয়েল স্যাম্পলটা নিয়ে সেটাকে একটু পানিতে ধরো ডিজলভ করলা, ডিজলভ করে সেখান থেকে ধরো অল্প একটু স্যাম্পল নিলা, সামান্য একটু নিয়ে এই প্লেটের মধ্যে দিলাম। এই প্লেটের মধ্যে কিভাবে দেয় সেটা টেকনিক আছে, আমি একটু পরে তোমাদেরকে বলবো। এই প্লেটের মধ্যে দিবা,
প্লেটের মধ্যে দিলে সমস্যা যেটা হবে কি, সয়েলে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম থাকে, বিভিন্ন ধরনের এবং প্রচুর পরিমাণে থাকে। এই পুরো প্লেটে একদম পরে মানে ধরো প্লেটে দিলা, দিয়ে হচ্ছে তুমি ইনকিউবেশনে রেখে দিলা। ইনকিউবেশন করা মানে ওই যে প্রপার টেম্পারেচার হিউমিডিটির মধ্যে রেখে দিলা। পরের দিন এসে যখন তুমি প্লেটটা দেখবা হচ্ছে এই প্লেট হচ্ছে পুরো একদম ভর্তি হয়ে গেছে, একদম ম্যাট। আই মিন মাইক্রোঅর্গানিজমস গ্রো অ্যাজ এ ম্যাট অন দ্য সারফেস, মানে ধরো পুরা এই প্লেটেরটা সারফেসটা পুরাটা হচ্ছে গ্রো করে ভর্তি হয়ে গেছে আর কি। সো বোঝার কোনো উপায় নেই কি কি স্পিসিস সেখানে আছে, সবাই একসাথে একদম the whole surface will be covered up by the growth of aggressive or enormous growth of the microbes, একদম কভার হয়ে যাবে। তো তাহলে তুমি আসলে আলাদা করবা কেমনে, সবাই একসাথে জট পাকায় আছে, আলাদা করার তো উপায় নেই। তো এই জন্য যেটা হয়, আমরা ধরো সয়েল স্যাম্পল বা এই জাতীয় স্যাম্পল which are rich with different type of microbes, when we culture from those kind of sample, before putting or before inoculating the sample into the culture media, we have to do a process which is called serial dilution. মানে এই ধরনের স্যাম্পল যেগুলোর মধ্যে প্রচুর ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোঅর্গানিজম থাকে, এগুলো যখন আমরা এই কালচার প্লেটে মানে আইনোকুলেশন করার আগে আমরা এই সিরিয়াল ডাইলুশন প্রসেসটা আমাদের করতে হয়। তো সিরিয়াল ডাইলুশন মানে কি? আচ্ছা, ডাইলুশন করা মানে কি? ডাইলুট করা, হ্যাঁ, পাতলা করে ফেলা। তো আমরা হচ্ছে ডাইলুট করে ফেলবো আমাদের স্যাম্পলটাকে। ওকে, তো ধরো ব্যাপারটা ডাইলুশন করার মেথড হচ্ছে এরকম। আচ্ছা, ডাইলুশন করে কি, ধরো পানি মিশাই দিলেই তো ডাইলুশন হয়ে যাবে, কিন্তু আমরা একটু সিস্টেমেটিক্যালি ডাইলুশন করি সিরিয়াল ডাইলুশন। সিস্টেমেটিক্যালিটা কি? ধরো হচ্ছে তুমি 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 সয়েল স্যাম্পল দিলা 1 গ্রাম, ওকে, ইউ হ্যাভ 1 গ্রাম সয়েল স্যাম্পল। সেই 1 গ্রাম সয়েল স্যাম্পলটাকে তুমি মিশাও পানিতে, ধরো তুমি 10 ml পানিতে মিশালা, ওকে, তুমি 10 ml পানিতে তোমার 1 গ্রাম সয়েল স্যাম্পল মিশালা, অথবা 9 ml স্যাম্পলে 1 গ্রাম সয়েল স্যাম্পল মিশালা, টোটাল ভলিউম হলো 10, 9 আর 1 10, যাই হোক স্যাম্পল মিশালা, ঠিক আছে। অলরেডি তুমি তোমার সয়েল স্যাম্পলটাকে কিন্তু 10 টাইমস ডাইলুশন করে ফেলছো। 1 গ্রাম সয়েল স্যাম্পল 9 ml পানিতে মিশাইছো, তুমি হচ্ছে 10 টাইমস ডাইলুশন অলরেডি করে ফেলছো, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে তাকে আরো ফার্দার ডাইলুশন করতে হবে। তো ফার্দার ডাইলুশনটা কিভাবে করবা? এরকম টিউব নাও, এটা হচ্ছে যে গ্লাস টিউব আছে আর কি, হ্যাঁ, ল্যাবে পাওয়া যায়। এবং তুমি টিউব নাও, টিউব নিয়ে প্রতিটা টিউবে হচ্ছে তুমি লিকুইড দাও। তুমি এখানে পানি দিতে পারো অথবা ওই লিকুইড কালচার মিডিয়া দিতে পারো, ব্রথ আর কি, হ্যাঁ। 9 ml করে লিকুইড নাও আর কি প্রতিটাতে। আচ্ছা, ধরো তুমি হচ্ছে ডাইলুশন করতেছো হচ্ছে কালচার মিডিয়া দিয়ে, ব্রথ দিয়ে, প্রতিটাতে 9 ml করে তুমি ইয়ে নাও, 9 ml কালচার ব্রথ, 9 ml 9 ml 9 ml, ঠিক আছে। তোমার কাছে এতগুলো টিউব আছে। এখন তুমি সিরিয়াল ডাইলুশন করবে কি হবে? ওই যে তোমার অরিজিনাল স্যাম্পল ছিল, তোমার 1 গ্রাম সয়েল ছিল, ঠিক আছে। ওই 1 গ্রাম সয়েলকে হচ্ছে ধরো, আচ্ছা ধরো হচ্ছে তোমার এখন 1 গ্রাম সয়েল আছে, তুমি 1 গ্রাম সয়েল এই টিউবটার মধ্যে মিশাই দাও প্রথমেই, ঠিক আছে। এই টিউবে হচ্ছে কি আছে? 9 ml মিডিয়া, লিকুইড মিডিয়া আছে। 1 গ্রাম সয়েল তুমি এখানে দিলা, 1 গ্রাম বা 1 ml, হ্যাঁ, দিয়ে মিশালা, 10 টাইমস ডাইলুশন হলো। তারপর এখান থেকে তুমি 1 ml দাও, 1 ml নিয়ে পরের টিউবটাতে দাও। পরের টিউবটাতে হচ্ছে 9 ml মিডিয়া ছিল, এখান থেকে 1 দিছো, টোটাল হলো 10। এখান থেকে 1 ml নাও, পরের টিউবে দাও, মিশাও, এখান থেকে 1 ml নিয়ে পরের টিউবে দাও, এখান থেকে 1 ml নিয়ে পরের টিউবে দাও। তো এটাকে দেখা যাচ্ছে কি আমরা প্রতি স্টেপে কিন্তু ডাইলুশন করতেছি, 10 টাইমস করে ডাইলুশন করতেছি। এই যে আমরা একটা সিরিয়াল মেইনটেইন করতেছি, এই জন্য এটাকে আমরা সিরিয়াল ডাইলুশন বলি। প্রতিবার আমরা হচ্ছে 10 টাইমস করে ডাইলুশন করতেছি আর কি, ঠিক আছে। তো এখানে যে লেখা আছে 1:100, 1:10, 1:100, 1:1000, কেন? যে অরিজিনাল স্যাম্পলটা কত টাইম ডাইলুশন হলো সেটা বোঝানোর জন্য। তুমি অরিজিনাল স্যাম্পল 1 ml নিয়ে বা 1 গ্রাম নিয়ে 9 ml এ দিছো, মানে টোটাল হলো 10 ml, ডাইলুশন হলো কত? 10 টাইমস। এখান থেকে 1 ml নিয়ে তুমি এখানে দিছো পরের টিউবে, এই টিউব থেকে এই টিউবে ডাইলুশন হচ্ছে 10 টাইমস, কিন্তু তোমার অরিজিনাল স্যাম্পল থেকে এই পর্যন্ত ডাইলুশন হচ্ছে কত? 10 × 10 100 টাইমস, রাইট? তারপর ধরো এখান থেকে 10 ml নিয়ে এখানে দিছো, 10 টাইম ডাইলুশন হলো, কিন্তু অরিজিনাল স্যাম্পলের সাপেক্ষে এটা ডাইলুশন হলো কত? 10 × 100 1000 টাইমস, ওকে।
তো এটা তো এইভাবে তো আমরা সিরিয়াল ডাইলেশনটা করি, সিরিয়ালি আমরা ডাইলিউট করি স্যাম্পলটাকে। সিরিয়াল ডাইলিউট করার বেনিফিট কি, এই নিচের ছবিটা দেখলে বুঝবা। ধরো তুমি অরিজিনাল স্যাম্পল 10 টাইম ডাইলেশন করছো, ডাইলেশন করার পরে তুমি এখান থেকে নিয়ে প্লেটে দিছো, আইনোকুলেট করছো প্লেটের মধ্যে, ওই যে কালচার প্লেটের মধ্যে। ধরো 1 ml নিয়ে আইনোকুলেট করছো। কি আমরা মানে দেয়ার আর ডিফারেন্ট মেথড টু ডু দ্য আইনোকুলেশন, এবং ডিফারেন্ট মেথডে আমরা ডিফারেন্ট পরিমাণ স্যাম্পল নিই। হ্যাঁ, ওইটা একটু পরে বলতেছি। আচ্ছা, এখন তুমি হচ্ছে প্লেটে দিছো, দেখো 10 টাইম ডাইলেশন। হ্যাঁ, ঈশা কিছু বলতে চাও? স্যার আমি মাঝখানে শুনিনি স্যার, আপনি কি এটা বলেছেন যে স্যার মানে একটা স্পেসিফিক স্পিসিসকে কিভাবে আলাদা করব এই সিরিয়াল ডাইলেশন দিয়ে? হ্যাঁ, আমরা ওটাতে আসতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা জি স্যার। আমরা সিরিয়াল ডাইলেশন করে স্পেসিফিক স্পিসিস আলাদা করতে পারি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখান থেকে নিলাম, হ্যাঁ, এই যে সিরিয়াল ডাইলেশন করছি টিউবে আছে, তুমি এই টিউব থেকে নাও, যে 10 টাইম ডাইলেশন যেখানে করছিল, এখান থেকে হচ্ছে প্লেটের মধ্যে নাও, ঠিক আছে, মানে আইনোকুলেট করো। দেখবা যে হচ্ছে পুরো প্লেটের মধ্যে মানে মাইক্রো অর্গানিজমের ওভারগ্রোথ হয়ে গেছে। I mean, all the species they are attached with each other, right? এখানে ধরো 100টা স্পিসিস, there are 100 different species. আলাদা করবা কিভাবে, সবগুলোতে একটা একটার সাথে লেগে আছে। আমাদের উদ্দেশ্য কি, আলাদা আলাদা স্পিসিস পিওর কালচার করা, মানে আলাদা আলাদা স্পিসিসকে আলাদা করে ফেলা, ডিফারেন্ট স্পিসিসকে। সব একসাথে লেগে আছে, করবো কেমন, হবে না। পরে যে ডাইলেশন নিছো, এখান থেকে তুমি যখন কালচার করছো, দেখো স্টিল নাও আলাদা স্পিসিস, মানে আলাদা কিন্তু না, সব একসাথে আছে। পরের ডাইলেশন থেকে যখন নিছো, ওয়েল দেয়ার আর সাম আইসোলেটেড স্পিসিস, এই যে ধরো কিছু দেখা যাচ্ছে, কিছু ডট দেখা যাচ্ছে আলাদা আলাদা আলাদা, হ্যাঁ, কিন্তু স্টিল নাও স্টিল বিজি, দ্য প্লেট ইজ কোয়াইট বিজি। হ্যাঁ, অনেক মানে তেমন সুবিধাজনক না, অনেকগুলো হচ্ছে একসাথে রয়ে গেছে। পরের ডাইলেশনটা নাও, হ্যাঁ, মোটামুটি সুন্দর, আলাদা আলাদা ডট দেখা যাচ্ছে না, ধরে এগুলোকে আপাতত ডট বলো। হ্যাঁ, আলাদা আলাদা ফোঁটা দেখা যাচ্ছে এখানে। পরের ডাইলেশন থেকে নাও, ওকে, আলাদা আলাদা। আচ্ছা, এই যে ডট গুলা দেখতেছো না, এগুলা আসলে কি, এগুলাকে আমরা বলি হচ্ছে কলোনি। কলোনি মানে কি, এই এক বিশ্বাস করা হয় যে একটা ডট, এই একটা ডটে কিন্তু অনেকগুলো মাইক্রো অর্গানিজম আছে, কিন্তু সবগুলো মাইক্রো অর্গানিজম হচ্ছে একটা স্পিসিস থেকে, শুধুমাত্র একটা ব্যাকটেরিয়া থেকে আসছে। ধরো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই প্রতিটা আলাদা ডটে কিন্তু, ধরো এই ডটটা, হ্যাঁ, এই ডটে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, কিন্তু সবগুলো ব্যাকটেরিয়া অরিজিন হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, যে বলা হয় যে এগুলাকে আমরা কলোনি বলি। এন্ড the general understanding is one colony has grown from only one bacteria. ঠিক আছে, সেগুলোকে আমরা কলোনি বলি আর কি। হ্যাঁ, এবং একটা কলোনি শুধুমাত্র একটা ব্যাকটেরিয়া থেকে গ্রো হয় আর কি। সো এই সিরিয়াল ডাইলেশন করলে, আমরা যখন সিরিয়াল ডাইলেশন করি নাই তখন এরকম হয়ে গেছে, যখন আমরা স্যাম্পলটাকে ডাইলিউট করে ফেললাম তখন কি হবে, আমরা আলাদা আলাদা স্যাম্পল পেলাম। এটাই হচ্ছে সিরিয়াল, মানে আলাদা আলাদা কলোনি পেলাম, এটাই সিরিয়াল ডাইলেশনের উদ্দেশ্য। আমাদের অরিজিনাল স্যাম্পলে অনেক বেশি ডিফারেন্ট টাইপ অফ মাইক্রো অর্গানিজম, মানে ডিফারেন্ট স্পিসিস আছে। আমরা যখন এটাকে অনেক বেশি ডাইলিউট করে ফেলছি, তো সবাই মোটামুটি, এখন আমাদের ধরো 10,000 টাইমস ডাইলিউশন অথবা 1 লাখ টাইম ডাইলিউশন, এখানে হচ্ছে আমাদের এই স্পিসিসের সংখ্যা, মানে মাইক্রো ব্যাকটেরিয়ার সংখ্যা, স্পিসিসের সংখ্যা কমে গেছে। তখন এখান থেকে যখন আমরা একটু নিয়ে, ধরো 1 ml নিয়ে একটু প্লেটে দিব, তা প্লেটে এটা এমন ভাবে ডিসপার্স হয়ে যাবে যে প্রতিটা ব্যাকটেরিয়া, ধরো এখানে ব্যাকটেরিয়া আছে, প্রতিটা ব্যাকটেরিয়া আলাদা হয়ে যাবে, মানে এখানে আসেই কম। তো আমরা যখন প্লেটের, যখন আমরা আইনোকুলেট করেছি, তখন প্রতিটাতেই হচ্ছে প্রতিটা ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যখন এটাকে ওকে ইনকিউবেটরে রেখে দিছি ধরো একদিন, তো পরের দিন ওই এক রাতের মধ্যেই ব্যাকটেরিয়া কিন্তু খুব দ্রুত গ্রো করে, খুব দ্রুত, হ্যাঁ, ভেরি র্যাপিডলি। ধরো ইকোলাই ব্যাকটেরিয়াটা প্রতি 20 মিনিটে সংখ্যা ডাবল হয়, মানে ধরো একটা ইকোলাই আছে, 20 মিনিটে একটা থেকে 20টা হয়ে যাবে, সরি 20 মিনিটে একটা থেকে 2টা হবে, পরের 20 মিনিটে 2টা থেকে 4টা হবে। হ্যাঁ, প্রতি 20 মিনিটে সংখ্যা ডাবল হয়ে যায়। তো দেখা যায় ধরো তুমি 16 ঘন্টা, হ্যাঁ, প্লেটের মধ্যে দেওয়ার পর 16 ঘন্টা বা ধরো 20 আওয়ার্স তুমি হচ্ছে ওই ইনকিউবেটরের মধ্যে রেখে দিছো গ্রো করানোর জন্য। হ্যাঁ,
16 ঘন্টায় এরা প্রতি 20 মিনিটে যদি ডাবল হয় 16 ঘন্টায় কিন্তু এরা অসংখ্য নাম্বার হয়ে যাবে। তো একটা থেকে এরকম মানে যখন এখানে একটা ব্যাকটেরিয়া থাকে তখন সেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু যখন আমরা ধরো এরকম ওভারনেট গ্রো করাই অনেকগুলো গ্রো হয়ে যখন কলোনি ফর্ম করে এটা ভিজিবল, হ্যাঁ আমরা খালি চোখে দেখি কলোনিগুলো। ঠিক আছে, ওকে। স্যার হুম। স্যার একটা পেট্রি ডিশে কি দুইটা কলোনিতে সেম ব্যাকটেরিয়া থাকতে পারবে? হ্যাঁ থাকতে পারবে, দুইটা থাকতে পারবে, দুইটার বেশিও থাকতে পারবে। ওকে। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে, ঠিক আছে ওকে, আমরা হচ্ছে সিরিয়াল ডাইলেশন করছি। সিরিয়াল ডাইলেশন করার উদ্দেশ্য কি ছিল? যাতে সবগুলো আলাদা হয়ে যায়, রাইট? মানে এখানে সব একসাথে হয়েছে, ধরো 10টা ডিফারেন্ট স্পিসিস আছে এই স্যাম্পলে, কয়টা আছে আমরা জানি না, ধরো 10টা আছে, হ্যাঁ সব তো একসাথে লেগে আছে, বুঝবো কেমনে? আচ্ছা এই প্লেটটায় আসি বা এই প্লেটে আসি, তো এই প্লেটে দেখলাম হচ্ছে আমরা সবগুলো আলাদা আছে, ওকে। এখন ঘটনা হচ্ছে আমি ধরো দেখলাম যে আলাদা আলাদা কলোনি, হ্যাঁ তার মানে হচ্ছে আমরা জানি কি যে একটা কলোনি একটা ব্যাকটেরিয়া থেকে আসছে। কলোনি আমরা বুঝবো কেমনে কোনটা কোনটা? আমি কলোনি দেখতেছি, আমরা বুঝবো কেমনে? এখন বোঝার জন্য যেটা করতে হবে আমাদেরকে ফার্দার এক্সপেরিমেন্ট করতে হবে। তুমি যে কোশ্চেনটা করছো যে একটা প্লেটে কি ধরো ধরো ডিফারেন্ট কলোনি কি সেম ব্যাকটেরিয়া হতে পারে, অবশ্যই হতে পারে, হ্যাঁ। কারণ এই জন্য যেটা হচ্ছে আমরা যখন প্লেটে কালচার করি না, ধরো প্লেটে কালচার করার পর আমরা পরের দিন এরকম কলোনি দেখলাম, আমরা কলোনি দেখে কিন্তু বুঝবো না যে এটা কোন ব্যাকটেরিয়া, তা আমাদের হচ্ছে ফার্দার টেস্ট করতে হবে। তা ফার্দার টেস্ট বিভিন্ন টেস্ট আছে, এগুলো আস্তে আস্তে তোমাদের আমি বলবো আর কি, হ্যাঁ একটু দেখি একটু পরে আছে কিনা, ওকে একটু পরে আছে তখন আমি একটু ডিটেলস আলোচনা করব। তো ফার্দার কি কি টেস্ট আছে এটাকে, আচ্ছা একটু পরে এটা আলোচনা করি। স্যার হ্যাঁ এই ফার্দার টেস্টগুলা দিয়ে কি মানে আমরা পিওর Identify মিডিয়া করি। বানাবো? না, এই ফার্দার মানে টেস্টগুলো একটা করে আমরা আইডেন্টিফাই করব এটা কি। আচ্ছা, মানে স্যার আমরা তো এই যে শিখছিলাম যে আইসোলেটিং পিওর কালচার ফ্রম মিক্স কালচার, তো মানে এখানে তো এখনো মানে এই পেট্রি ডিশে তো এখনো কয়েক রকমের অর্গানিজম আছে, তো Yeah. স্যার তো এগুলাকে কি আলাদা এখান থেকে করা হবে নাকি এই পেট্রি ডিশে রেখে এগুলাকে আলাদাভাবে এখন যেহেতু অনেক কম সংখ্যক আছে এখান থেকেই অবজার্ভ করা হবে? আচ্ছা আমরা যেটা প্র্যাকটিক্যালি করব কি, আমরা ধরো ধরো এই প্লেটটা ধরো 4টা ডিফারেন্ট, হ্যাঁ আমরা হচ্ছে এইখান থেকে এগুলাকে অন্য প্লেটে আগে নিব। আবার হচ্ছে তুমি এরকম ব্ল্যাঙ্ক প্লেট নাও, হ্যাঁ তোমার প্রিপেয়ার্ড খালি প্লেট নাও, ব্ল্যাঙ্ক প্লেট নিয়ে হচ্ছে ধরো ধরো এই 4টা কলোনি, এইটা একটু পিক করো, নিয়ে আরেকটা খালি প্লেটে গ্রো করো, নিয়ে আরেকটা খালি প্লেটে গ্রো করো। বুঝতে পারছো কি বলছি? মানে জি, এখন স্যার। যেটা করতে হবে কি, আমরা তো ঠিক আছে আমার এখানে আলাদা আলাদা ধরো কলোনি আছে, কিন্তু এখনো পর্যন্ত তো আমরা জানি না কোনটা কোন স্পিসিস, তো আমাদের আজকে ফার্দার এক্সপেরিমেন্ট করতে হবে। তো ফার্দার এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের না একটু বেশি সংখ্যক লাগবে আর কি, হ্যাঁ একটা কলোনি দিয়ে হবে না। তো আমরা এই জন্য করি কি প্রতিটা কলোনিকে নতুন নতুন আলাদা আলাদা প্লেটে গ্রো করাই, ঠিক আছে? তো ওইটা আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? এখন ধরো এই পর্যন্ত আছে যে প্লেটে আছে আলাদা আলাদা কলোনি আছে, এখন আমরা এটাকে আমরা এখন কালচার করে ফেলছি আলাদা আলাদা স্পিসিসকে, এখন হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন স্পিসিস। কিভাবে আইডেন্টিফাই করবো এটা একটু পরে আসতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার, ইয়া এই যে এখানে হচ্ছে গিয়ে যখন মানে মাধ্যমটা যখন আমরা এই যে এই টেস্ট টিউবের মাধ্যমটা যখন একটু মানে মানে ফার্স্ট মাধ্যমটাকে আমরা দেখতেছি যে অনেক বেশি, ফার্স্ট ডাইলেশনটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ফার্স্ট ডাইলেশনের সাথে এখানে অনেক বেশি কলোনি দেখার কারণ কি? কারণ এখানে অনেক বেশি ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম আছে তাই। তো যত পাতলা হচ্ছে এটা তত হচ্ছে গিয়ে এখানে কমে যাচ্ছে সংখ্যা। হ্যাঁ এটাই কেন? ডাইলেশন, এটাই তো ডাইলেশন করার উদ্দেশ্য, স্বাভাবিক না? ধরো চিন্তা করো 100টা, হ্যাঁ ধরো 100টা ব্যাকটেরিয়া আছে, তোমার 10 ml 100টা ব্যাকটেরিয়া আছে ধরো, হ্যাঁ তুমি এখন 10 ml আরো 10 ml দাও, ধরো লিকুইড দাও, এখন তোমার 20 ml কয়টা আছে 100টা ব্যাকটেরিয়া, তুমি আরো 10 ml দাও 30 ml, তোমার 30 ml এখন 100টা ব্যাকটেরিয়া। তো তার মানে কি যত বেশি ডাইলিউট করব আমার স্যাম্পলে ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে না? হ্যাঁ। দ্যাটস হ্যাপেনিং হিয়ার। ওকে। আচ্ছা আইডেন্টিফাই কিভাবে করব, ধরো প্লেটে তো আছে আমি কলোনি পেলাম, এটাকে আইডেন্টিফাই কিভাবে করব একটু পরে আসতেছি। তার আগে এই যে প্লেটে কিভাবে দিব, হ্যাঁ
যে ধরো হচ্ছে আমি ডাইলিউশন করছি, এখন ডাইলিউশন করার পর সেটাকে আমি আইনোকুলেট করতে যাচ্ছি, মানে প্লেটে দিতে চাচ্ছি, আমি জাস্ট এখান থেকে নিয়ে ঢেলে দিব না, ঢেলে দিলে হবে না। হ্যাঁ, সো হচ্ছে দেয়ার আর টেকনিক্স টু ডু দ্যাট। তো কি ধরনের টেকনিক্স আছে? ওয়েল, 3 ধরনের টেকনিক্স আছে। I mean there are 3 different techniques to do plating or inoculation. 3 different techniques for inoculation. Okay, মানে স্যাম্পল থেকে প্লেটে দেওয়ার জন্য। একটার নাম হচ্ছে স্প্রেড প্লেট টেকনিক, আর একটা হচ্ছে পিওর প্লেট পোর প্লেট টেকনিক। স্প্রেড প্লেট, পোর প্লেট এন্ড স্ট্রিক প্লেট। হ্যাঁ, স্ট্রিক প্লেটটা এখানে দেখানো না, এটা একটু পরে বলতেছি। স্প্রেড প্লেট, পোর প্লেট, স্ট্রিক প্লেট। আচ্ছা, স্প্রেড প্লেট কি? স্প্রেড প্লেট হচ্ছে যে ধরো তোমার হচ্ছে এই স্যাম্পল, ডাইলিউট করা স্যাম্পল আছে। হ্যাঁ, এখন তুমি স্প্রেড প্লেট টেকনিক করবা। স্প্রেড প্লেট টেকনিক করার জন্য তোমাকে হচ্ছে মিডিয়া নিতে হবে, অলরেডি প্রিপেয়ার্ড সলিড মিডিয়া নিতে হবে। হ্যাঁ, আমরা ব্রথে কখনো স্প্রেড প্লেট করতে পারি না, আমাদের হচ্ছে কোনো সলিড প্রিপেয়ার্ড মিডিয়া নিতে হবে। তুমি সলিড মিডিয়া নিলা, নিয়ে তোমার এই যে ডাইলিউট করা স্যাম্পল ছিল, ডাইলিউট করা স্যাম্পল থেকে 100 মাইক্রোলিটার নিবা তুমি, 0.1 ml। 1 ml নিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, 0.1 ml, 0.1 ml মানে 100 মাইক্রোলিটার, মানে 1 মিলিলিটারের 10 ভাগের 1 ভাগ। তুমি প্লেট নিছো, প্লেটের মধ্যে হচ্ছে 100 মাইক্রোলিটার ডাইলিউটেড স্যাম্পল নিছো। এখান থেকে টিউব থেকে নেওয়ার পর এটাকে হচ্ছে পুরো প্লেটের মধ্যে আমাদেরকে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড, স্প্রেড করে দিতে হবে। তো স্প্রেড করার জন্য এরকম আমাদের এরকম গ্লাস রড আছে। হ্যাঁ, আমাদের এরকম গ্লাস রড আছে, এটা গ্লাসের আর কি তৈরি, এল শেপ। আমরা গ্লাস রডটা দিয়ে এই প্লেটের মধ্যে এই স্যাম্পলটাকে একদম স্প্রেড করে দিই। এটা কি বলে? স্প্রেড প্লেট স্যাম্পল। এই জন্য এটাকে বলা হয় স্প্রেড প্লেট মেথড, কারণ আমরা স্যাম্পলটাকে স্প্রেড করে দিচ্ছি। তো যেটা করতে হবে, ব্ল্যাঙ্ক প্লেট নিলাম, আমি রিপিট করতেছি। হ্যাঁ, ব্ল্যাঙ্ক প্লেট নিলাম, ব্ল্যাঙ্ক প্লেটের মধ্যে হচ্ছে 0.1 ml স্যাম্পল নিলাম এই টিউব থেকে। নেওয়ার পর এই স্প্রেডার দিয়ে, এটাকে আমরা স্প্রেডার বলি, স্প্রেডার দিয়ে স্প্রেড করে দিলাম। করে দেওয়ার পর সেটাকে আমরা ইনকিউবেশনে দিলাম। ইনকিউবেশন মানে ধরো হচ্ছে আমরা ধরো এই ব্যাকটেরিয়াটাকে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস গ্রো করতে হবে। তো আমাদের এরকম মেশিন আছে, মেশিনের ভেতর 37 ডিগ্রি সেলসিয়াস বা বিভিন্ন টেম্পারেচার সেট করতে পারি। এই মেশিনগুলোকে আমরা ইনকিউবেটর বলি। ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিলাম, এটাকে আমরা ইনকিউবেশন বলি। ধরো ওভারনাইট ইনকিউবেট করলাম, হ্যাঁ, 18 ঘন্টা 20 ঘন্টা করার পর পরের দিন দেখবা যে এরকম প্লেটের সারফেসের মধ্যে এরকম কলোনি গ্রো করেছে আর কি। হ্যাঁ, ডিফারেন্ট কলোনি গ্রো করেছে। এটা হচ্ছে স্প্রেড প্লেট মেথডের। তো আমাদের স্প্রেড করার উদ্দেশ্যটা কি? এই যে আমাদের যে স্যাম্পলের মধ্যে তো ব্যাকটেরিয়াগুলো একসাথে আছে, তো আমরা হচ্ছে এটাকে স্প্রেড করে দিব যাতে প্রতিটা ব্যাকটেরিয়া আলাদা হয়ে যায়, সারফেসের মধ্যে আলাদাভাবে স্প্রেড হয়ে যায়। ওকে স্যার, প্রথম মেথডটার পাশে যে লেখা 0.1 মিলিলিটার অর লেস, এটা কেন? বেশি দিলে ভেজাল আছে। হ্যাঁ, বেশি স্যাম্পল দেওয়া যায় না। ধরো তুমি এখানে যদি 1 ml দাও, যেটা হবে কি, এটা সলিড মিডিয়া, তো ভিজে 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 থাকবে আর কি, ঠিক মতো এই জিনিসটা অ্যাবজর্ব হবে না। এই স্যাম্পলটা আমাদেরকে যখন দেই, এই প্লেটের মধ্যে স্যাম্পলটা অ্যাবজর্ব হওয়ার দরকার আছে। 1 ml যখন আমরা নিব, 1 ml এ মানে ধরো লিকুইডের পরিমাণ এত বেশি যেটা প্লেটের সারফেসে ঠিক মতো বসবে না। হ্যাঁ, এটা একটু প্রবলেম হয়ে যায় আর কি। ঠিক আছে, সেই জন্য আমরা কম নিতে হয়। তবে স্টেরিলাইজটা কেমনে করলাম? কোনটা? এই যে স্টেরিলাইজ? না না, আমরা তো স্টেরিলাইজ হচ্ছে মিডিয়া যখন প্রিপারেশন করব তখন করব। মিডিয়া আমরা তো অলরেডি প্রিপেয়ার করে ফেলছি। হ্যাঁ, কে কি কোশ্চেন করতে চাও করে ফেলো। আচ্ছা স্যার, আমাদের কি কখনো এরকম কোনো টেস্ট থাকতে পারে যে আমাদের হাতের ছাপের মাধ্যমে কোনো ব্যাকটেরিয়া আইডেন্টিফাই? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট। কিভাবে আমরা হচ্ছে কিভাবে এগুলা করব, এগুলো তোমরা সব হচ্ছে শিখবা। হ্যাঁ, তো এখন এগুলা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। স্প্রেড প্লেট মেথড কিভাবে করে তোমরা শিখবা। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই তো গেল স্প্রেড প্লেট। এখন আসি আমরা পোর প্লেট। পোর প্লেট মেথড যেটা করতে হয়, এটা তো একটা মেথড গেল। এখন আরেকটা প্লেট। পোর প্লেট মেথডে হচ্ছে প্রিপেয়ার্ড প্লেট নেওয়া যাবে না, নিবা হচ্ছে খালি প্লেট, যে প্লেটে এখনো মিডিয়া নাই, কালচার মিডিয়া নেই। হ্যাঁ, তুমি হচ্ছে খালি প্লেট নাও। খালি প্লেটের, আচ্ছা আমি ওইটা আরেকভাবে বলি। ধরো তুমি হচ্ছে তোমার উদ্দেশ্য পোর প্লেট করবা, তো প্রথমে কাজ হচ্ছে তুমি তোমার মিডিয়াটা বানাও ফ্লাস্কের মধ্যে।
ফ্লাস্কের মধ্যে মিডিয়া প্রিপারেশন তো মনে আছে, ফ্লাস্কের মধ্যে আমরা হচ্ছে সব ইনগ্রেডিয়েন্টস গুলো দিব, দিয়ে মিশাবো, মিশিয়ে হচ্ছে আমরা অটোক্লেভ মেশিনে দিব। হ্যাঁ, তো অটোক্লেভ মেশিনে তো 121 ডিগ্রি সেলসিয়াস ওইটা লিকুইড থাকবে। তারপরে অটোক্লেভ হয়ে যাওয়ার পরে তুমি মিডিয়াটা নিয়ে এসে রাখো। ওটাকে 45 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না, তাইলে ওটা সলিড হয়ে যাবে। হ্যাঁ, তো 45 এর উপরে রাখো। হ্যাঁ, দেয়ার আর মেশিনস টু ডু দ্যাট। ওয়াটার বাথ নামে একটা মেশিন আছে, যেখানে হচ্ছে ধরো তুমি টেম্পারেচার 50 ডিগ্রি সেট করতে পারবা। সেট করে সেটার মধ্যে তুমি তোমার ওই প্রিপেয়ার্ড লিকুইড মিডিয়াটা রেখে দিলা। ঠিক আছে, 50 ডিগ্রি সেলসিয়াসে আছে, সেই লিকুইড অবস্থায় আছে। ওকে, তোমার মিডিয়া আছে, লিকুইড মিডিয়া। এখন হচ্ছে তুমি কি করবা, একটা ব্ল্যাঙ্ক প্লেট নাও, খালি প্লেট। খালি প্লেট নিয়ে সেই খালি প্লেটের মধ্যে তুমি হচ্ছে এই এই ডাইলিউটেড টিউব থেকে স্যাম্পল দিবা। এই ক্ষেত্রে আমরা 1 ml স্যাম্পল দিব। ঠিক আছে, আমরা হচ্ছে 1 ml স্যাম্পল দিব। স্যাম্পল দিয়ে দেওয়ার পর হচ্ছে যে প্রথমে খালি প্লেট স্যাম্পল দিলাম, দেওয়ার পর ওই যে তুমি মিডিয়া প্রিপেয়ার করে রাখছো, রেখে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে রাখছো, সেই মিডিয়াটা নিয়ে আসো, নিয়ে এসে এটার মধ্যে ঢেলে দাও, এটার উপরে। ঠিক আছে, স্যাম্পলের উপর ঢেলে দাও, ঢেলে দিয়ে এটাকে একটু তুমি মুভ করো আর কি, ধরো ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, একটু আস্তে আস্তে ঝাঁকালা আর কি, যাতে এটা সুন্দরভাবে স্যাম্পলটা পুরো লিকুইডের মধ্যে স্প্রেড হয়ে যায়। ঠিক আছে, তুমি হচ্ছে এই যে এই জন্য এটাকে আমরা পোর প্লেট বলি, কারণ আমরা স্যাম্পল নিয়ে তার উপর মিডিয়াটা ঢেলে দিই। পোরিং মানে কি, পোর মানে তো ঢেলে দেওয়া। হ্যাঁ, দ্যাটস ইট ইজ কল্ড পোর প্লেট মেথড। মিডিয়া দাও, সেটাকে একটু ঝাঁকাও, ঝাঁকানোর পরে জাস্ট ইনকিউবেশনে দিয়ে দাও, পরের দিন দেখবা যে এরকম তুমি কলোনি দেখবা। এই ক্ষেত্রে দুই ধরনের জিনিস দেখবা তুমি, এক এই সারফেসের মধ্যে কলোনি দেখবা, আবার হচ্ছে সারফেসের ভিতরে এই মিডিয়ার কালচার মিডিয়ার ভিতরে ভিতরে কলোনি দেখবা। কারণ এটা পোর প্লেট তো, সারফেস এবং কালচার মিডিয়ার ভিতরে দুই জায়গাতেই হচ্ছে ব্যাকটেরিয়া গুলো তাই যাবে, তো দুই জায়গাতেই কলোনি দেখা যাবে। ঠিক আছে, কিন্তু স্প্রেড প্লেটে শুধু তোমরা সারফেসেই হচ্ছে দেখবা। আচ্ছা স্যার, তাহলে এই দুইটার বেসিক ডিফারেন্সটা কোথায় তাহলে? এই যে এই ক্ষেত্রে হচ্ছে আমরা সারফেসে স্প্রেড করতেছি আর কি। হ্যাঁ, আর এই সারফেসে। দ্বিতীয়টাতে? দ্বিতীয়টা হচ্ছে আমরা মিডিয়া পোর করে দিচ্ছি, এই জন্য হচ্ছে সারফেসেও ব্যাকটেরিয়া গ্রো করবে, মিডিয়ার ভিতরেও ব্যাকটেরিয়া গ্রো করবে। ওকে, পোর করে দিচ্ছি মানে? এই যে আমরা স্যাম্পলের উপরে কালচার মিডিয়া ঢেলে দিচ্ছি, we are pouring the culture media over the sample. কিন্তু বেসিক ডিফারেন্স কি, এই ক্ষেত্রে হচ্ছে স্প্রেড প্লেটে কলোনি শুধুমাত্র সারফেসে গ্রো করবে, আর পোর প্লেটে সারফেসেও গ্রো করবে, কালচার মিডিয়ার ভিতরেও গ্রো করবে। ওকে, স্যার একই জিনিস রেজাল্ট হওয়ার কথা না? রেজাল্ট বলতে কি বোঝাচ্ছো? মানে স্যার, মানে নরমালি যখন আমরা সারফেসের মধ্যে দিচ্ছি তখন যেমন হয়, অথবা নরমালি স্যাম্পলের উপর ঢেলে দেওয়া, খুব একটা ডিফারেন্স তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এইটার কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, আমাদের কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে আচ্ছা এত ডিটেলস আমি বুঝবো না, আমি জাস্ট বলি আর কি। হ্যাঁ, শুনে রাখো। আমাদের কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলা হচ্ছে ধরো তোমার একটু কম অক্সিজেন প্রয়োজন আর কি। হ্যাঁ, বেশি অক্সিজেন হলে সেগুলো গ্রো করে না। কিছু ব্যাকটেরিয়া আছে যাদের অনেক অক্সিজেন দরকার, কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন পছন্দ করে না। হ্যাঁ, তাদের অক্সিজেন কম হওয়া দরকার। কিছু ব্যাকটেরিয়া আছে যাদের মানে কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন পছন্দই করে না, কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন পছন্দ করে কিন্তু একটু কম। সো ওই টাইপের ব্যাকটেরিয়া গুলোর জন্য পোর প্লেট ভালো আর কি। সারফেসে যারা আছে, সারফেসে তো হচ্ছে দে আর গেটিং এক্সপোজ টু দ্য অক্সিজেন, সো সারফেসে ওই ব্যাকটেরিয়া গুলো গ্রো করবে যারা হচ্ছে হু লাভ অক্সিজেন। হ্যাঁ, কিন্তু ভেতরে যারা থাকবে, কিন্তু যারা ধরো যে ব্যাকটেরিয়া গুলো একটু কম অক্সিজেন পছন্দ করে, তারা এই ভেতরে গ্রো করতে পারবে, মানে মিডিয়ার ভেতরে, কারণ ওখানে অক্সিজেন কনসেন্ট্রেশন কম হবে। আচ্ছা আচ্ছা, এইবারে আরেকটা মেথড আছে যেটাকে বলে স্ট্রিক প্লেট মেথড আর কি। হ্যাঁ, স্ট্রিক প্লেট মেথড আমি একটু পরে দেখাচ্ছি। স্ট্রিক প্লেট আচ্ছা ধরো তোমাকে আমি সয়েল স্যাম্পল দিলাম। হ্যাঁ, সয়েল স্যাম্পল থেকে বললাম যে এরকম ব্যাকটেরিয়া আইসোলেট করো। সেই ক্ষেত্রে না ওই আইদার স্প্রেড প্লেট বা পোর প্লেটই তোমাকে করতে হবে। শুরুতেই তুমি স্ট্রিক প্লেটে যেতে পারবা না। স্ট্রিক প্লেট কখন যেতে পারবা, যে ধরো তুমি হচ্ছে এই পোর প্লেট বা স্প্রেড প্লেট করছো, করার পরে হচ্ছে এরকম আলাদা আলাদা কলোনি পাইছো প্লেটের মধ্যে। এখনো পর্যন্ত তো আমরা জানি না কি কি স্পিসিস এখানে আছে, কি কি ডিফারেন্ট ব্যাকটেরিয়া আছে, এখন আমাদের কিছু আইডেন্টিফাই করতে হবে। একটু আগে বলেছিলাম আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করতে হবে, এই প্রতিটা ধরো আলাদা আলাদা যে কলোনি আছে, এক একটা কলোনি নিব, এক একটা নতুন প্লেটে আমরা কালচার করবো আর কি। তো নতুন প্লেটে কালচার করার সময় আমরা স্ট্রিক প্লেট করি আর কি। ঠিক আছে, একটা। ওকে, তো স্ট্রিক প্লেট কিভাবে করা হয় এটা ডিটেলস হচ্ছে তোমরা শিখবা পরবর্তীতে। ঠিক আছে,
তখনই শিখো, আপাতত একটু মনে রাখো যে স্ট্রিক্টার দ্যার ইজ অ্যানাদার মেথড। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এই প্লেটিং মেথড শিখলাম। এখন আমরা কিন্তু আইডেন্টিফিকেশন শিখি না, আইডেন্টিফিকেশন একটু পরে আসতেছি। আচ্ছা আমাদের উদ্দেশ্য ছিল কি, আইডেন্টিফিকেশন কি শিখবো? আচ্ছা আইডেন্টিফিকেশনের ব্যাপারে একটু বলে নিই। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে সিরিয়াল ডাইলেশন শিখলাম, কিভাবে প্লেটিং করে শিখলাম। এখন হচ্ছে যে আমরা আইডেন্টিফিকেশনের ব্যাপারে একটু জানি। ঠিক আছে, সিরিয়াল ডাইলেশন প্লেটিং করে আমরা এরকম আলাদা আলাদা কলোনি পেয়েছি। এখন আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন স্পিসিস। তো আইডেন্টিফাই করার প্রথম স্টেপে আমরা যেটা করি, এই আলাদা আলাদা কলোনিগুলোকে পিক করে নতুন মিডিয়াতে, নতুন সলিড মিডিয়াতে আমরা গ্রো করাই। ঠিক আছে, সলিড মিডিয়াতেও গ্রো করে, লিকুইড মিডিয়াতেও গ্রো করাতে পারি, আমাদের পারপোজের উপর ডিপেন্ড করতেছে। আমরা নতুন মিডিয়াতে গ্রো করলাম। এখন হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো। এখন আইডেন্টিফাই আমরা কয়েকভাবে করতে পারি। ঠিক আছে, তো বেসিক হচ্ছে আমরা হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা যেটা করি, হ্যাঁ ধরো আইডেন্টিফিকেশন করবো, প্রথমে আমরা যেটা করি আমরা এই কলোনিগুলোকে দেখি যে কলোনিগুলো কিরকম। ইউজুয়ালি ডিফারেন্ট ব্যাকটেরিয়া প্লেটে ডিফারেন্ট টাইপ হচ্ছে কলোনি দেখায়। ঠিক আছে, এক এক ধরনের ব্যাকটেরিয়ার কলোনি মরফোলজি এক এক রকম হয়। কেউ হয়তো আবার একটু রাউন্ড শেপ, কেউ হয়তো আবার ঠিক রাউন্ড কিন্তু তার এজ গুলা মসৃণ না, স্মুথ না, একটু রাফ আর কি। কিছু কলোনি আছে দে আর লাইক ফ্ল্যাট, কিছু আছে দে আর রেজড, হ্যাঁ কিছুটা উঁচু থাকে মাঝখানে। তো মরফোলজিটা সহজ কথা আলাদা হয়। তো প্রথমে আমরা মরফোলজি দেখি। মরফোলজি দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি, ওকে তাহলে এই ধরনের কলোনি মরফোলজি হয়তো বা সে এই ধরনের ব্যাকটেরিয়া হতে পারে। আমরা বলতে পারবো না কোন ব্যাকটেরিয়া, আইডিয়া করতে পারবো। এরপরে আমরা যেটা করি, আমরা হচ্ছে এখন মাইক্রোস্কোপে এগুলা আচ্ছা প্রথমে কলোনি মরফোলজি দেখে আমরা আইডিয়া করলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি দুইটা মেথড। একটা হচ্ছে মলিকুলার মেথড। মলিকুলার মেথড কি, আমরা হচ্ছে এই ব্যাকটেরিয়া নিয়ে সে ব্যাকটেরিয়া থেকে ধরো ডিএনএ এক্সট্রাক্ট ডিএনএ এক্সট্রাক্ট করবো। ডিএনএ এক্সট্রাক্ট করার পরে সেই ডিএনএ আমরা ধরো সিকোয়েন্স করতে পারি অথবা পিসিআর করতে পারি, মলিকুলার মেথড। ধরো ডিএনএ সিকোয়েন্স করে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যে এটা কোন। এটা হচ্ছে একটা মেথড, মলিকুলার মেথড। যে আমি ব্যাকটেরিয়া যে আমার যে আইসোলেটেড কলোনি আছে সেখান থেকে আমি নিয়ে সেটা হচ্ছে ডিএনএ বের করব ব্যাকটেরিয়া থেকে, করে সেটাকে হচ্ছে আমরা ধরো সিকোয়েন্স করব, ডিএনএ সিকোয়েন্স করে আমরা সেখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে মলিকুলার মেথড অফ আইডেন্টিফিকেশন। আরেকটা ওয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল টেস্ট করতে পারি আমরা। কেমিক্যাল টেস্ট মানে কি, তোমার হচ্ছে এক এক ধরনের ব্যাকটেরিয়া এক এক ধরনের মেটাবলিক রিয়াকশন করে আর কি। একটু আগে আমি বলছিলাম না যে মেটাবলিক প্যাটার্ন সেম হয় সেম স্পিসিসের, ডিফারেন্ট স্পিসিসের মেটাবলিক প্যাটার্ন ডিফারেন্ট হয়। তার মানে ডিফারেন্ট স্পিসিস মানে তাদের মধ্যে যে বায়োকেমিক্যাল যেই কেমিক্যাল রিয়াকশন গুলো হয়, মেটাবলিক রিয়াকশন গুলো হয়, দোজ আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট স্পিসিস। তো আমরা হচ্ছে এরকম এই ব্যাকটেরিয়া গুলো নিয়ে টেস্ট করতে পারি যে কার মেটাবলিক প্যাটার্ন কিরকম। এগুলোকে আমরা বায়োকেমিক্যাল টেস্ট বলি আর কি। ওকে, তো বায়োকেমিক্যাল টেস্ট একটা না, সিরিজ অফ বায়োকেমিক্যাল টেস্ট করতে হয়। ওকে, অন অ্যান এভারেজ লাইক অ্যারাউন্ড 18 to 20, 18 থেকে 20টা বায়োকেমিক্যাল টেস্ট আছে। হ্যাঁ, তো ওগুলো করে আমরা মোটামুটি বুঝতে পারি যে এটা কোন স্পিসিস। ওকে, তো আইডেন্টিফিকেশনের ব্যাপারটা কি বুঝছো? আমরা বেসিক্যালি হচ্ছে দুইভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে মলিকুলার মেথড, যে আমরা হচ্ছে ওই ব্যাকটেরিয়া থেকে ডিএনএ বের করে নিয়ে সেটাকে হচ্ছে সিকোয়েন্স করে ফেলতে পারি, ডিএনএ সিকোয়েন্স। তো আমরা তারপর বুঝে ফেলতে পারি কোন ধরনের ব্যাকটেরিয়া এটা, কোন স্পিসিস এটা। আর একটা ওয়ে হচ্ছে এই ক্ষেত্রে বাহ্যিক গঠন থেকে বেশি সুবিধা না মরফোলজির মাধ্যমে? না, মরফোলজি দেখে আমরা কখনো শিওরলি বলতে পারবো না। কারণ আমরা কিন্তু কলোনি মরফোলজি দেখতেছি, ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া সেম কলোনি মরফোলজি শো করে। বুঝতে পারছো? Different type of bacteria, same colony morphology show করে। So morphology is not good enough to say. Basically morphology তে বলাই সম্ভব না, impossible. ওকে, তো এই গেল অবস্থা। তো আমরা হচ্ছে এইভাবে মানে মিক্সড কালচার থেকে সিরিয়াল ডাইলেশনের মাধ্যমে পিওর কালচার অ্যাচিভ করতে পারি এবং আমরা আইডেন্টিফাই করতে পারি।
ঠিক আছে। আরেকটা মেথড আছে মিক্সড কালচার থেকে পিওর কালচার করার, সেটা হচ্ছে গ্রোয়িং অন স্পেসিফিক মিডিয়া। তোমাদের বলছিলাম না কিছু কালচার মিডিয়া আছে যে মিডিয়াগুলোতে হচ্ছে মানে যেই কালচার মিডিয়াগুলো শুধুমাত্র ধরো একটা টাইপ অফ ব্যাকটেরিয়া, ধরো এক ধরনের স্পিসিস অথবা দুইটা তিনটা ডিফারেন্ট স্পিসিসের গ্রোথকে সাপোর্ট করে। ইভেন কিছু কালচার মিডিয়া আছে, ধরো সিলেক্টিভ কালচার মিডিয়া বলি, যে হয়তো শুধুমাত্র এক ধরনের ব্যাকটেরিয়ার গ্রোথকে সাপোর্ট করে আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে পিওর কালচার থেকে সিলেক্টিভ কালচার মিডিয়া ইউজ করেও পিওর কালচার আইসোলেট করতে পারি। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এগুলোকে সিলেক্টিভ মিডিয়া বা স্পেসিফিক মিডিয়াও বলে। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই। ইএমবি নামে একটা মিডিয়া আছে, ইওসি মিথাইলিন ব্লু। এই মিডিয়াটা আমরা ইউজ করে ইকোলাই ব্যাকটেরিয়াটাকে আইসোলেট করতে পারি আর কি। কারণ ইএমবি মিডিয়ার কম্পোজিশনটা এমন, বেসিক্যালি সে হচ্ছে শুধুমাত্র ইকোলাইয়ের গ্রোথকেই সাপোর্ট করে। হ্যাঁ, এবং ইকোলাই কলোনি হচ্ছে এরকম একটা কলোনি দেখায়, মানে মেটালিক শিন, মানে কলোনিগুলো এরকম হচ্ছে গ্লো করতে থাকে আর কি। মেটাল যেরকম গ্লো করে ওই টাইপের একটা গ্লোয়িং টাইপ কলোনি হয় আর কি। তো ধরো হচ্ছে তুমি হচ্ছে এই সয়েল স্যাম্পল থেকে ইকোলাই আইসোলেট করতে চাচ্ছ। সয়েলে তো অনেক ডিফারেন্ট টাইপ কলোনি আছে, তুমি এরকম স্পেসিফিক মিডিয়া ইউজ করতে পারো। ঠিক আছে, স্পেসিফিক মিডিয়া ইউজ করলে ধরো তুমি চাও যে তুমি ইকোলাই, তোমার টার্গেট শুধু ইকোলাই, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য আদার ব্যাকটেরিয়া অর ভাইরাসেস, ইউ অনলি কেয়ার অ্যাবাউট ইকোলাই, ইউ অনলি ওয়ান্ট টু আইসোলেট ইকোলাই। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি তোমরা হচ্ছে ইয়ে ইউজ করতে পারো, সিলেক্টিভ বা স্পেসিফিক মিডিয়া ইউজ করবা। ঠিক আছে, মানে তোমার ওই যখন তুমি এই স্পেসিফিক কালচার প্লেটে ইয়ে করবা, প্লেটিং করবা, তখন হচ্ছে তোমার শুধু স্পেসিফিক ব্যাকটেরিয়াকে গ্রো করবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই দুইটা ওয়ে মিক্সড কালচার থেকে পিওর কালচার আইসোলেট করা। তো ধরো কখন আমরা স্পেসিফিক মিডিয়া ইউজ করব, কখন আমরা হচ্ছে সিরিয়াল ডাইলেশন করবো, এটা ডিপেন্ড করে আমাদের টার্গেটের উপরে। ওকে, যেমন ধরো ডায়াগনস্টিক সেন্টার গুলোতে, হ্যাঁ, তারা বেসিক্যালি স্পেসিফিক মিডিয়া ইউজ করে, যে বিভিন্ন যে প্যাথোলজি ল্যাব গুলো আছে বা ডায়াগনস্টিক সেন্টার আছে, কারণ তাদের টার্গেটই থাকে যে আমি দেখবো এই ব্যাকটেরিয়া আছে কিনা। ওকে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। কলোনি কি অলরেডি বলে ফেলছি, পড়ে ফেলো। তারপরে হচ্ছে যে স্যার আইডেন্টিফিকেশন এক কি একটা বলে ফেলছি। কলোনি দেখতে কি এক এক রকম হবে? সেম ব্যাকটেরিয়ার কলোনি সেম হবে, ডিফারেন্ট ব্যাকটেরিয়ার কলোনি ডিফারেন্ট হবে। সেম ব্যাকটেরিয়ার কলোনি সেম হবে আর কি। যেমন এই আচ্ছা প্লেটটা স্যার, দেখতেছেন, আমরা এটা একটা যখন পিওর কালচার। মানে হ্যাঁ ল্যাবে ব্যাকটেরিয়া নিয়ে কেন কাজ করি? আমরা কি কোনো ভাইরাসকে এভাবে কালচার করতে পারি না? হ্যাঁ, ভাইরাসকে আমরা কালচার করতে পারি। হ্যাঁ, তা আমাদের ল্যাবে ভাইরাস কালচার করার আচ্ছা ডিফারেন্ট টাইপ ভাইরাস আছে, ভাইরাসের চ্যাপ্টার যখন আসবে তখন আমি ডিটেলস বলবো। হিউম্যান ভাইরাস নিয়ে কাজ করার মতন ল্যাব ফ্যাসিলিটি আমাদের নাই। এই জন্য আমরা হিউম্যান ভাইরাস নিয়ে কাজ করতে পারি না। ওকে, ব্যাকটেরিয়া কালচার করাটা তুলনামূলক সহজ। হিউম্যান ভাইরাস কালচার করতে গেলে খুব সফিস্টিকেটেড মেশিনারিজ লাগে, আমাদের এই ধরনের মেশিনারিজ বা রিয়েজেন্ট এখন পর্যন্ত নাই, তাই আমরা করতে পারি না আর কি। ওকে, আর একটা জিনিস কি, ধরো তোমরা তো এখন আন্ডারগ্রেডে আসো, আন্ডারগ্রেডের সিলেবাস কিন্তু খুব ডাইভার্স সিলেবাস হয়, মানে অনেক ডাইভার্স। সো দেখা যায় সবকিছু মানে পুরো ইন ডিটেলস কাভার করা সম্ভব হয় না আর কি। তো আমরা হচ্ছে সেই জিনিসগুলো শিখাই যাতে তোমরা পরবর্তীতে, ধরো তুমি যখন স্পেশালাইজড হতে চাবা তখন কিন্তু তোমাকে পার্টিকুলার ফার্দার হায়ার স্টাডি করতে হবে, হ্যাঁ, স্পেসিফিক ফিল্ডে। তো এই আন্ডারগ্রেডের সিলেবাসটা এমন ভাবে ডিজাইন করা হয় যাতে ইউ গেট গুড আইডিয়া অ্যাবাউট দ্য টোটাল ফিল্ড, সো তোমরা যাতে পরবর্তীতে তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী সুইচ করতে পারো আর কি। ওকে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা ওই ভ্যাকসিনেশন এবং কেমোথেরাপি নিয়ে নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ বলো।
স্যার এই ডাইলিউশন প্রসেসের পরে রেজাল্টটা কি টাইপের চেঞ্জ হয় এই ব্যাকটেরিয়া বা ভাইরাসের সেলের মধ্যে? ডাইলেশনের পরে না, ব্যাকটেরিয়া বা ভাইরাসের সেলে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেটা হচ্ছে তোমার মানে ডাইলেশন করার উদ্দেশ্য কি, ধরো এই স্যাম্পলে তো ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস আছে, হ্যাঁ। তা আমাদের উদ্দেশ্য কি, যে ডিফারেন্ট স্পিসিস গুলোকে আলাদা করা। আর আলাদা করতে গেলে আমাদেরকে এরকম তো আলাদা আলাদা কলোনি দরকার। এখন এই যদি আমরা ডাইলেশন না করি, এরকম ধরো হবে, এখানে আলাদা করবা কি হবে, সব তো একসাথে লেগে আছে। যখন ডাইলেশন করলা তখন আলাদা আলাদা হয়ে গেল না, এখন তো ইজিলি তুমি এদেরকে আলাদা করে ফেলতে পারবা। ধরো সব তো আলাদা, এখান থেকে নিয়ে নিয়ে নিলা, এখান থেকে নিয়ে নিলা, নিয়ে ধরো আইডেন্টিফাই করার জন্য আমাদের ফার্দার আইদার মলিকিউলার অথবা বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে, কিন্তু তার আগে তো আমাদেরকে আলাদা আলাদা কলোনি পেতে হবে, রাইট? উই হ্যাভ টু গেট সেপারেটেড কলোনিজ। এখানে তো সেপারেট কোনো কলোনি নাই, আইডেন্টিফাই কেমন করবো, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি আজকে কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই স্যার শেষ। ইয়া বলো। স্যার স্ট্রিক প্লেটের ব্যাপারটা একটু আবার একটু বলবেন, আমি আচ্ছা, একটু মিস স্ট্রিক প্লেট করেছি। আমি এখনো বলি নাই, হ্যাঁ, স্ট্রিক প্লেটটা আমি বলিনি, এটা আমি অন্য আর একদিন বলবো। বেসিক্যালি স্ট্রিক প্লেট তোমরা শিখবা ল্যাবে আর কি, হ্যাঁ। এখন আসলে স্ট্রিক প্লেট বললেও তোমরা বুঝবা না, এই জিনিস প্র্যাকটিক্যালি না শেখা পর্যন্ত এটা কনফিউশন থেকে যাবে। বেসিক্যালি স্ট্রিক প্লেটে আমরা যেটা করি, ধরো এই যে কলোনি আছে না, আমরা জাস্ট একটা কলোনি ধরে নিলাম, নিয়ে সেটা একটা প্লেটে আমরা আইনোকুলেট করতে পারি আর কি, ঠিক আছে? ওকে, সো এটা তোমরা প্র্যাকটিক্যালি শিখবা, তখন ডিটেলস শিখো। আরেকটা কাজ করা যেতে পারে, যে নামিরা কি আসো? জি স্যার। আচ্ছা, স্ট্রিক প্লেটের একটা ওই যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবে না? হ্যাঁ স্যার, পারবো। ভিডিও ডাউনলোড করে একটু দিয়ে দিও তো গ্রুপে। ওকে স্যার। ওকে, আচ্ছা, তোমাদের নামের আপু ওই ভিডিও দিয়ে দিবে, তোমরা একটু দেখো আর কি, হ্যাঁ। তারপর দেখার পর আমাকে কোশ্চেন করো স্ট্রিক প্লেটের ব্যাপারে। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ আর কি, হ্যাঁ। তো একটু পড়াশোনা করো, নেক্সট ক্লাসে কোশ্চেন টোশ্চেন করো না বুঝলে। আর ইয়া, জি স্যার বলেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। আর ওই যে স্যার আরেকটা Yeah, কোয়েশ্চেন ছিল, yeah, সরি স্যার, yeah. আমি যে প্রথম দিকে না, মাইক অন অসুবিধা করতে নেই, পারিনি। অসুবিধা নেই, বলো। স্যার এটা হচ্ছে স্যার লেকচার 2 এর স্যার, ওই যে আমরা যে মডিফিকেশন করেছিলাম কোচেস পস্টুলেটস নিয়ে, তো হুম, হুম, হুম। ওইটা আমি মডিফিকেশনটা বইতে পাইনি, মানে একটু স্লাইডেরটা একটু স্লাইটলি আমার একটু কঠিন লাগছে। তো স্যার ওইটা মানে আমি আসলে ব্রক বা টর্টরা পাই নাই স্যার, মানে হুম। খুঁজছি স্যার, আছে আচ্ছা, কি ওখানে অন্য কোনো চ্যাপ্টারে বা কোথাও? ওই চ্যাপ্টারে আছে কিনা শিওর না। মডিফিকেশন টর্টরা বা মডিফাইড কোর্স পোস্টুলেট আছে কিনা এটা আমি একটু খুঁজে দেখবো, হ্যাঁ। আমার এই মুহূর্তে মনে নেই। এই মডিফিকেশনের ব্যাপারটা কি, পরবর্তীতে ডিফারেন্ট সায়েন্টিস্টরা ডিফারেন্ট মডিফাইড ভার্সন প্রপোজ করছিল আর কি। তা একটু স্লাইটলি ডিফারেন্ট মডিফাইড ভার্সন গুলা এক এক প্রপোজ থেকে আরেক প্রপোজড স্যার পোস্টুলেটের বইতে ক্ষেত্রে কিন্তু আর কি। আসলে মডিফিকেশনের ব্যাপারটা আর একটু বিস্তারিত দেখা যায়। বইয়ে কি আছে? হ্যাঁ স্যার, টট্টরার বইতে মানে আছে বলতে গেলে মানে ওভাবে গুছানো দেওয়া নাই, বাট মানে একটু কঠিন করে দেওয়া। বুঝতে পারছি। বেসিক্যালি কোর্স স্যার পোস্টুলেটের টর্টরায় তো খালি হুম, ইয়া দেওয়া, মানে আচ্ছা, আমি যতদূর পাইছি স্যার ওইটা আপনার এক্সেপশন গুলা দেয়া, এক্সেপশন। স্যার আচ্ছা, মডিফিকেশন গুলা কিন্তু দেয়া মডিফাইড নাই। ভার্সন আমার কাছে অন্য আরেকটা আছে আর কি, হ্যাঁ। ওইটা পাবলিক হেলথের বইয়ের, আমি ওইটা আপলোড করে দিব, তোমরা তখন ওইখানে একটু দেখো আর কি। ওকে স্যার, তোমাদের যে থ্যাংক ইউ স্যার। লেকচার যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেওয়া আছে ওখানে মডিফাইড ভার্সনের ইংলিশটা খুব কোট করে দেওয়া, ওকে। ওই জন্য ক্লাস লেকচার ছিল না, মানে যেটা আমি ক্লাসে আর কি যে ডেসক্রাইব করেছিলাম, ওই ভিডিওটা একটু দেখো আরেকবার আর কি, ওকে। ওকে স্যার। দেন আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড।
ওকে গাইস, যাই হোক আজকের ক্লাস হচ্ছে শেষ। আর হচ্ছে তোমরা তো ওই তোমাদের নামের আপুর কথা প্রথমে শুনেছো। শি ইজ হিয়ার টু হেল্প ইউ, সো শি উইল ওপেন এ সেপারেট গ্রুপ। নামের কি সেটাই প্ল্যান যে সেপারেট একটা গ্রুপ ক্রিয়েট করবা নাকি মেসেঞ্জার হ্যাঁ জি স্যার, করবা? ফেসবুক গ্রুপ, যাতে ওরা ওদের কোয়েশ্চেন যখনই মাথায় আসে তখনই যাতে পোস্ট করতে পারে ওই গ্রুপটাতে। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে নামের তো তুমি ওদের সাথে ইমেইলে কন্ট্যাক্ট করবা না? জি স্যার, আমি অলরেডি ইমেল দিয়ে দিয়েছি আর গ্রুপটাতেও আমি পোস্ট করে দিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে তো হলোই। ওকে গাইস, তাহলে আজকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।